হচ্ছে সেম থাকে, ফিক্সড থাকে। সেটা হচ্ছে আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এইটার উপরে হচ্ছে আমরা মেইনলি আলোচনা করব। আর এখানে আলোর বেগ এবং দিক, পয়েন্টিং ভেক্টর দিয়ে হচ্ছে আলো কোন দিকে যায় এটা বোঝা যায়। তো এখানে খেয়াল করে দেখো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষের মধ্যে এই ছবিতে ওয়াই অক্ষ বরাবর বা উপরের দিকে দেখো যে প্রথমে ইটা, আর জেড অক্ষ বরাবর হচ্ছে বিটা। তো আমরা যদি ই ক্রস বি করি, ই ক্রস বি, ক্রস গুণন আমরা সবাই করতে পারি, আমরা ডানহাতি নিয়মে হচ্ছে ক্রস গুণন করি। তাহলে ডানহাতি নিয়মে যদি আমরা ক্রস গুণন করি, ডান হাতের 4 আঙ্গুলকে ই থেকে বি এর দিকে ঘুরাই, তাহলে বুড়ো আঙ্গুলটা যেদিকে যায় সেটাই হচ্ছে ক্রস গুণনের দিক। তাহলে এইখানে ওয়াই অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কি ধরি, জে ধরি, তাই না? আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর ধরি হচ্ছে কে। তাহলে ই ক্রস বি করলে জে ক্রস কে পাবো। জে ক্রস কে কোন দিকে আসে? আই এর দিকে আসে। তাহলে এই আই এর দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আলোটা অগ্রসর হবে। কিন্তু যেহেতু চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড বা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, একটু পরেই কিন্তু ওদের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। একটু পরেই ওদের ডিরেকশন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এই যে ই কোন দিকে চলে যাচ্ছে দেখো, নিচের দিকে। এই নিচের দিকটা কোন দিক? এই নিচের দিকটা হচ্ছে এই যে ই যেটা নিচের দিকে চলে যাচ্ছে, এই নিচের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের বিপরীত দিক। বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস জে। আর এই যে বি যেটা, সেটা এক্স অক্ষের সরি জেড অক্ষের বিপরীত দিকে চলে যাচ্ছে, মাইনাস কে। এই দুইটাকে ক্রস করলেও কিন্তু আমি আই পাবো। সো আলোর দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এদিকে থাকতেছে। তো এইভাবে এটা অগ্রসর হইতে থাকবে। আর ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে সি এর যে ভ্যালু পাওয়া যায়, সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, যেটা একটু আগে বলছিলাম, সি ইকুয়ালস 1/μ0 এপসাইলন নট। তাহলে শূন্যস্থানে এই দুইটা ভ্যালু বসাই দিয়ে আমরা হচ্ছে আলোর বেগটাকে পেয়ে যেতে পারি। কিন্তু যদি অন্য কোনো মিডিয়াম থাকে, ওই মিডিয়ামে আমরা আলোর বেগটাকে কিভাবে পাবো? একটা মিডিয়ামে মিউ নট না হয়ে মিউ নট ইন্টু মিউ আর হয়। তারপরে অন্য মিডিয়ামে আলোর বেগ যদি আমরা ভি এটা যদি বের করতে চাই, তাহলে ওই মিউ নট না হয়ে মিউ নটের সাথে মিউ আর হয়, আর ইপসাইলন নট না হয়ে ইপসাইলন নট ইন্টু কে হয়, তাই না? কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে আলোর বেগটাকে বের করে ফেলতে পারি। তো যদি আমি হচ্ছে এখান থেকে 1/√μ0 ইন্টু ইপসাইলন নট এটাকে আলাদা করে নেই, তাহলে আমি বলতে পারবো যে সি ডিভাইডেড বাই √μr ইন্টু কে। একটু পরে আমরা এরকম একটা অঙ্ক করব, যেটা করতে গেলেই জিনিসটা বোঝা যাবে। আর আমরা বেশিরভাগ সময় বইপত্রে এই ছবিটা দেখি বলে আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখি না, সেটা হচ্ছে এই যে ই যেটা ইলেকট্রিক ফিল্ড, এটার যে অ্যামপ্লিটিউড বা বিস্তার, এই যে কতটুকু পর্যন্ত এটা উপরে উঠে, আর এই যে বি যেটা ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটার যে বিস্তার সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আমাদের এদিকে আসে, এটা কিন্তু সমান সমান না। এটার অনুপাতটা হচ্ছে অনেক বড়, সি ইকুয়ালস ই বাই বি। তার মানে ই বা ইলেকট্রিক ফিল্ডের যে সর্বোচ্চ মান আর বি বা ম্যাগনেটিক ফিল্ডের যে সর্বোচ্চ মান, তার মধ্যে ই এর তুলনায় বিটা অনেক ছোট, কারণ সি হচ্ছে 3 × 10⁸। তাহলে ই বাই বি করলে আমরা সি পাই। তাহলে বুঝতেই পারছো যে ই বি এর তুলনায় কত 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 গুণ বেশি বড়। এই জন্য আলো কোন তলে চলে বা আলোটা কোন তলে প্রপাগেট করে, এটা জিজ্ঞেস করলে আমরা উত্তর দেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের তলটা দিয়ে। যে ইলেকট্রিক ফিল্ডটা যেই তলে, আমরা বলি যে আলোটা সেই একই প্লেনে বা একই তলে অগ্রসর হচ্ছে। এই জিনিসটা আরো বেশি করে কাজে লাগবে কোথায়? আমরা যখন একটু পরে পোলারাইজেশন বা সমবর্তন পড়তে যাব, তখন এটা আরো বেশি করে কাজে লাগবে, যে আলোটা কোন তলে চলতেছে এটা ডিফাইন করাটা তখন দরকার পড়বে। তো ওই তলের উপর ভিত্তি করে তোমার পোলারাইজার ভিতর দিয়ে আলো কতটুকু পাস করে এটা ডিটারমাইন করা যায়। ট্রান্সমিশন প্লেন বলে। সো ট্রান্সমিশন প্লেন হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডেরটা। ওকে, সো পয়েন্টিং ভেক্টরে আসি এবার। পয়েন্টিং ভেক্টর হচ্ছে, যদি ভেক্টর আকারে আমি বলতে চাই এস, সেটা হচ্ছে 1/μ0 ই ক্রস বি, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। সো ই আর বি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা পয়েন্টিং ভেক্টরটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি।
তো এই পয়েন্টিং ভেক্টরটা বের করার জন্য দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। শূন্যস্থানে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ই, এটা হচ্ছে দেখো একটা সমীকরণ দেওয়া 50 সাইন এক্স মাইনাস সিটি জে। জে দিয়ে কি বোঝাচ্ছে? জে দিয়ে বোঝাচ্ছে যে এটা এখন ওয়াই অ্যাক্সিস এর দিকে, আর চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে জেড অ্যাক্সিস এর দিকে। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম এরকম। সো চৌম্বক ক্ষেত্রটার সমীকরণটা বলা নাই, সমীকরণটা আমাদেরকে লিখে নিতে হবে। সো এই সমীকরণটা বের করতে হবে, আবার পয়েন্টিং ভেক্টরটা বের করতে হবে। তাহলে ই আমি এখানে একটু লিখি। ই, আচ্ছা আমি ধরো নীল কালিটা ইউজ করতেছি এখন। ই, ই এটা কিরকম লেখা যায়? ই হচ্ছে এখানে লেখা আছে 50 সাইন এক্স মাইনাস সিটি, এটা। আর এর ডিরেকশনটা কি? ডিরেকশনটা হচ্ছে জে, এটা। সো ই তো ইলেকট্রিক ফিল্ড, এটার ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। তো এইটা দেখে আমি যদি হচ্ছে বি বের করতে চাই, তো এটা তো সেম ফেজেই থাকে, একই সাথে বড় হয় একই সাথে ছোট হয়। সো এই জায়গায় কোনো চেঞ্জ আসবে না, এই জায়গাটুকু আগের মতোই থাকবে, এই জায়গাটুকু আগের মতোই থাকবে। আর ডিরেকশন জেড অক্ষ বরাবর, তাহলে এই জন্য এটা এরকম থাকবে। কিন্তু বি এর অ্যামপ্লিটিউড কত হবে এটা আমরা কিভাবে ডিটারমাইন করব? বি এর অ্যামপ্লিটিউড কত হবে? সো বি এর অ্যামপ্লিটিউড কত হবে এটা আমাকে একটু চ্যাট বক্সে জানাও, যে এখান থেকে আমি কি ক্লু পাবো যে এখানে বি এর অ্যামপ্লিটিউড কত হবে। হ্যাঁ, অলরেডি রিফাত, রায়হান, শুদ্ধ, তোমরা হচ্ছে বলে ফেলছো যে আলোর বেগের সাথে ই আর বি এর অনুপাতের যে সম্পর্ক, সেখান থেকে আমরা এটা পেয়ে যাব। রাইট। তাহলে এখানে ই এর ম্যাক্সিমাম ভ্যালু ছিল 50, তাহলে সেই 50 কে আমরা যদি সি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে বি। তাহলে এবার বাকি কাজ কিন্তু সোজা। আমি সরাসরি পয়েন্টিং ভেক্টর ইকুয়ালস লিখে ফেলবো 1/μ0 ই ক্রস বি। তাহলে 1/μ0 এর ভ্যালু কত? মিউ নট এর ভ্যালু তো আমরা জানি, মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, তাই না? আর এদিকে হচ্ছে কি থাকলো? এদিকে সহগগুলো থাকলো হচ্ছে 50, আর থাকলো হচ্ছে 50/সি, এগুলো থাকলো। তারপরে হচ্ছে এই দুইটা সাইন থাকলো, আর এদিকে হচ্ছে জে কে কে ক্রস করলে কি থাকলো? আই থাকলো, তাই না? এই, সো ব্যাস এইটুকুই। তাহিদ বলছো যে ভাই আমিও বলছিলাম কিন্তু নামটা বললেন না। তাই তোমার নামটা বললাম। আসলে সত্যি কথা বলতে আহ, প্রচুর কমেন্ট আসে, সো নাম এড়ায় যাইতেই পারে চোখ। সো দ্যাটস নর্মাল। যারা যারা পারছো সবাইকেই ধন্যবাদ। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম যে পয়েন্টিং ভেক্টরটা কিভাবে বের করতে হয়। তো পয়েন্টিং ভেক্টরটা আসলে কি মিন করে? আসলে মিন করে হচ্ছে যে একটা উইন্ডোর ভিতর দিয়ে তোমার কি পরিমাণ এনার্জি পাস করতেছে। সো এটার ইউনিটটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট থেকেই বুঝতেছো যেটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি পাস। হ্যালো ভাইয়া, আপনি মিউট হয়ে গেছেন রাতুল ভাইয়া। হ্যাঁ রাতুল ঠিক ভাইয়া। আছে এখন। হ্যাঁ। ওকে, তো কোনো মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা আর আপেক্ষিক প্রবেশতা, এই দুইটা ভ্যালু এখানে দেওয়া। তো এই দুইটা ভ্যালু থেকে আমরা হচ্ছে আলোর দ্রুতি বের করতে চাই। তাহলে আমরা তো একটু আগে যে অনুপাতটা দেখতেছিলাম এটা দিয়েই করতে পারি। কোনো মাধ্যমে আলোর দ্রুতি যদি আমি ধরে নিই ভি, তাহলে এটা হচ্ছে শূন্যস্থানের সাথে তুলনা করে আমরা বের করতে পারবো। শূন্যস্থানের দ্রুতিটা হচ্ছে সি। সো এই অনুপাতটা থেকে আমরা বের করে ফেলতে পারবো যে ওই মাধ্যমে আলোর দ্রুতিটা কত। তাহলে সি যে লিখলাম, সিটাই কিন্তু 1/√ওভার ইপসাইলন নট মিউ নট এটা ছিল। তো মাধ্যমে চলে গেলেই মিউ নটের সাথে হচ্ছে মিউ আর গুণ হয়ে যায়, আর ইপসাইলন নটের সাথে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা আপেক্ষিক আহ, ভেদনযোগ্যতা যেটা কে, সেটা গুণ হয়ে যায়। তো আমরা সি টুকুকে আলাদা করে নিলাম, আর নিচে খালি ওই ভ্যালুগুলা রাখলাম। তাহলে চলো ভ্যালু বসাই, 3 × 10⁸, আর এদিকে হচ্ছে 16 আর 4,
তো আপেক্ষিক ভেদনযোগ্যতা যেটা কে, সেটা হচ্ছে 16 আর ওটা হচ্ছে 4। ব্যাস। তাহলে এবার ক্যালকুলেটরে বসাও, যা আসে তাই। সো এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। সো যে কোনো মিডিয়ামের এই প্যারামিটারগুলো জানলে আমরা হচ্ছে বের করে ফেলতে পারি ভ্যালুটা কত হয়। ওকে, আমাকে হচ্ছে শাওন, সানি, তারপর আরো অনেকে জানাইছো যে 3.75 10⁶ এইটা আসে। গুড, ভেরি গুড। এটা হচ্ছে আগের যে প্রবলেমটা ছিল তার অ্যান্সার। সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর তীব্রতা হচ্ছে হ্রাস পায়। তো কোনো তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। তো এই যে আলো অন্ধকার তৈরি হয়, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যতিচার। তো এই ব্যতিচারের ফলে সুসংগত উৎস যে দরকার হয় ব্যতিচার ঘটাইতে গেলে, এই সুসংগত উৎসটা আমরা সবসময় আসলে পাবো না। বা আসলে দুইটা আলাদা উৎস ইউজ করলে সুসংগত উৎস আসলে হবেও না, কারণ কোনো না কোনো পার্থক্য একটা থেকেই যাবে। তো এই জন্য ব্যতিচারে যেটা করে, যে দুইটা স্লিট থাকে যেগুলোকে আমরা হচ্ছে আলোর উৎস হিসেবে ইউজ করি, S1 এবং S2, যাদের মধ্যবর্তী দূরত্বটা থাকে a, এই দুইটা স্লিটের পিছনে আসলে হচ্ছে একটা স্লিট থাকে যেখানে হচ্ছে পিছনে একটা সিঙ্গেল সোর্স থেকে এটাকে আলোকিত করা হয়। সো এই দুইটা ঠিক মাঝ বরাবর থাকে এইটা। তো এই কারণে এই দুইটা উৎস S1 এবং S2, বা দুইটা ছিদ্র S1 এবং S2, এরা একইভাবে আলোকিত হয়। সো একই রকম ভাবে তারা হচ্ছে গৌণ উৎস হিসেবে কাজ করে। আর এটার সামনে যে পর্দাটা থাকে, এই পর্দার মধ্যে হচ্ছে পর্যায়ক্রমে আলো অন্ধকার তৈরি হয়। তো আমি যদি ঠিক একেবারে মাঝ বরাবর চিন্তা করি, এই মাঝ বরাবর থাকে এরকম একটা আলো বা আলোকিত পট্টি, তারপরে এদিকে থাকে হচ্ছে অন্ধকার, আবার এরকম, আবার আলো অন্ধকার, আবার এরকম। সো এইখানে উভয় পাশে কিন্তু ব্যাপারটা সিমেট্রিক। তো এই ব্যাপারটা খুব জরুরি, যে দুই পাশে যে সিমেট্রিক। কারণ একটু পরেই ব্যতিচারের অঙ্ক করতে গেলে এই যে উজ্জ্বল আর অনুজ্জ্বলের যে শর্ত, সেই উজ্জ্বল আর অনুজ্জ্বলের শর্তটা আমাদের যখন কাজে লাগবে, তখন আমরা ওই যে এন এর ভ্যালু প্লাস বসাবো কি মাইনাস বসাবো, জিরো বসাবো কি বসাবো না, এগুলা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো তোমরা দুই দিকে প্লাস মাইনাস হিসেবে চিন্তা করার দরকার নাই। তোমরা চিন্তা করবে যে কোনো একদিকে, যে আমি উপরের দিকে যে কোনো আলো অন্ধকারের দূরত্ব, অর্ডার, অ্যাঙ্গেল এগুলো বের করতে পারি কিনা, তাইলেই হবে। নিচের দিকেও সেম, খালি উল্টায় যাবে আর কি। সো যে কোনো একদিকে চিন্তা করবা, যাতে হচ্ছে প্লাস মাইনাস নিয়ে তোমাকে কনফিউশনে ভুগতে না হয়। আর একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের কেন্দ্র, কিংবা একটা আলো থেকে একটা আলোর কেন্দ্র, এই দূরত্বগুলো সমান। এই দূরত্বগুলো হচ্ছে, আমরা যদি এই পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করি, আর এই স্লিট থেকে পর্দার দূরত্ব যদি ডি রাখি, এদের উপরে নির্ভর করে। আর এই যে দুইটা স্লিটের মাঝখানে যে ডিস্টেন্স এ, এটার উপরে নির্ভর করে। তাহলে এগুলার বেসিসে এটাকে লেখা যায় হচ্ছে ল্যামডা ডি বাই এ। আর যে কোনো সিঙ্গেল একটা কালো বা উজ্জ্বল যে পট্টি বা ফ্রিঞ্জ, এই শুধু একটা আলো বা অন্ধকার, এটার উইথটাকে বলা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। তো এই ল্যামডা ডি বাই এ যেটা, এটাকে বলে ডোরা ব্যবধান বা ফ্রিঞ্জ গ্যাপ। আর এটা যেখানে হচ্ছে শুধু একটা অন্ধকার বা একটা আলোর প্রস্থটা আমরা জানতে চাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ডোরা প্রস্থ বা ফ্রিঞ্জ উইডথ এইটা। তো এরকম প্রশ্নে কি বলে দিচ্ছে তার উপর বেস করে তুমি হচ্ছে এখানে ভ্যালু বসাবা। আর শর্তটা খুবই সিম্পল। শর্তটাতে আমি একটু পরে আবার যাব, এই যে ছবিটা দেখায় নেই যে কখন আলো কখন অন্ধকার হয়। তাহলে এই যে দেখো, এখানে হচ্ছে মনোক্রোমাটিক লাইট আসতেছে। মনোক্রোমাটিক লাইট এসে এই যে স্লিট দুইটা হচ্ছে দুইটা আলাদা সুসংগত উৎস হিসেবে কাজ করতেছে। আর পর্দার উপর এরকম যথাক্রমে আলো অন্ধকার এরকম হয়। তো এখানে ব্যতিচারের বেলায় যেটা হয়, আলো অন্ধকার গুলো হচ্ছে সমান দূরত্বে, এবং আলোগুলো হচ্ছে উজ্জ্বল, সমান সমান উজ্জ্বল, আর অন্ধকার গুলো হচ্ছে কমপ্লিটলি ডার্ক এখানে। কারণ যেখানে আলো, ওইখানে গঠনমূলক ব্যতিচার হয়ে দুইটা ওয়েভ উপরিপাতিত হয়ে একে অপরকে আরো শক্তিশালী করে। আর যখন আমরা হচ্ছে অন্ধকারটা পাই, তখন হচ্ছে একটা আরেকটাকে এমন ভাবে নাকচ করে দেয় যে ওইখানের কোনো আলোর তীব্রতা থাকে না। এইটা তো আমি
প্রবলেমগুলো সলভ করার সময় হচ্ছে এই ব্যাপারটা আবার অ্যাড্রেস করব। হ্যাঁ, আবার এই জিনিসটা অ্যাড্রেস করব। ওকে। আর ওপি জিজ্ঞেস করছো যে শুধু ডোরা ব্যবধান দেওয়া থাকলে টুয়াইসে হবে কিনা। আচ্ছা, এখানে ছোট একটা কনফিউশন আছে এই কারণে, কোন কোন বইতে এই যে দুইটা স্লিটের মাঝখানের যে ডিস্টেন্স, সেইটা হচ্ছে ইসাক স্যারের বইতে টুয়াইস এ দেওয়া, আর তপন স্যারের বইতে হচ্ছে শুধু এ দেওয়া। তো আমি তপন স্যারের বইয়ের নোটেশনটা ইউজ করলাম যে দুইটা স্লিটের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে আমি যেভাবে লিখে দিছি এইভাবে। আর যদি ইসাক স্যারের বইয়ের মতো করে S1 এবং S2 এর দূরত্ব তোমরা টুয়াইস এ ধরে নাও, তাহলে উপরেরটা হয়ে যাবে ল্যামডা ডি বাই টুয়াইস এ, আর নিচেরটা হয়ে যাবে ল্যামডা ডি বাই 4a। এইটা, তো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। এতে তো তোমার উত্তরের কোনো হেরফের হবে না, তাই না? কারণ ওই একই ডিস্টেন্স S1 S2, সেটাকেই তুমি এক জায়গায় হচ্ছে এ ধরছো, এক জায়গায় টুয়াইস এ ধরছো, সেই অনুযায়ী তো তুমি ফর্মুলাটা মডিফাই করেও নিছো। সো উত্তর কিন্তু তোমার ঠিকই আসবে। সো যে কোনো একটা বই ফলো করতে পারো, কোনো অসুবিধা নাই। আর আনিয়া জিজ্ঞেস করছো যে ডোরার বেধই কি ডোরার প্রস্থ? হ্যাঁ, ডোরার বেধটাই ডোরার প্রস্থ। আচ্ছা, শুধু সিঙ্গেল একটা ডোরা বলতে হচ্ছে ওই শুধু আহ, একটা অন্ধকার কিংবা একটা আলো, এইটা যেমন বুঝায়, তেমনি একটা আলো থেকে ঠিক পাশের অন্ধকার পর্যন্ত, মানে একটা আলোর কেন্দ্র থেকে ঠিক পাশের অন্ধকারের কেন্দ্র পর্যন্ত, এটাও কিন্তু বুঝায়। ওকে। ডোরার দৈর্ঘ্য কোত্থেকে আসলো? রাহুল জিজ্ঞেস করছো যে ডোরার দৈর্ঘ্য দেওয়া থাকলে তবে সেটাকে আমরা কি ডোরা প্রস্থ হিসাবে ধরবো কিনা। অঙ্কুর, তুমি কি এরকম ডোরার দৈর্ঘ্য পাইছো কোথাও? না, বাট তারপর আমি বলছি ডোরার দৈর্ঘ্য প্রস্থ মনে হয় একই কথা, এইভাবে বলতে হবে, বাট সবসময় তো প্রস্থই দেখছি কথাটা। হ্যাঁ, মানে ডোরা হচ্ছে কতটুকু লম্বা, ওইটা কিন্তু আমাদের কোনো কাজে আসে না আসলে। সো যদি ওইটার ভ্যালু দেওয়া থাকে এবং অ্যাকচুয়ালি আমরা এখানে ডোরা প্রস্থ বলতে যা মিন করছি সেটা দেওয়া না থাকে, তাইলে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে যে ওইটাই দিছে আর কি। আচ্ছা আচ্ছা, রাহুল বলতেছে যে ইসাক স্যারের বইতে এরকম একটা অঙ্ক আছে, তাহলে এইটাই মিন করছে। আর এমনিতে তো আসলে ফ্রিঞ্জ লেংথ বলতে কোনো কিছু নাই। ওকে। তো এবার আবার একটু ফিরে আসি এখানে, যে আমাদের আলো অন্ধকারের যে শর্তগুলা ছিল। হ্যাঁ, শর্তগুলোর মধ্যে আমি যে কোনো একটা পয়েন্ট পর্যন্ত যদি যাই, ধরো এই যে এই এই পয়েন্টটা পর্যন্ত গেলাম, তাহলে এই পয়েন্টটা পর্যন্ত গেলে এই যে মাঝখান থেকে যে লাইনটা টানা যায়, একদম মাঝখান থেকে যে লাইনটা টানা যায়, সো এই অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছে থিটা। তো এটা দিয়ে আমি বলতে পারবো আর কি যে এ সাইন থিটা, এটাই হচ্ছে পথ পার্থক্য। এই এ সাইন থিটাটা হচ্ছে ল্যামডা বাই টু এর জোর গুণিতক যখন হয়, তো জোর মানে কি টুয়াইস এন, আর ল্যামডা বাই টু, তাহলে গুণ করলে আসলে এন ল্যামডা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কার জন্য শর্ত? জোর গুণিতক হইলে উজ্জ্বলের জন্য শর্ত। তাহলে এটা হচ্ছে উজ্জ্বল। আর এ সাইন থিটা, এটা যদি তোমার ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হয়, 2n+1 ল্যামডা বাই টু, তাহলে হচ্ছে অন্ধকারের জন্য হয়। তো একটা হচ্ছে উজ্জ্বল আর একটা হচ্ছে অন্ধকার। এখন তুমি চিন্তা করো এখানে হচ্ছে এন এর ভ্যালু কিভাবে বসাবা। তুমি জাস্ট এই ছবিটার দিকে তাকাও, ছবিটাতে একটু কনসেন্ট্রেট করো। তুমি দেখতে পাচ্ছ যে এইখানে একেবারে মাঝখানে যেটা, সেটা S1 থেকে যত দূরে S2 থেকেও তত দূরে, কোনো পথ পার্থক্য নাই, একই রকম পথ পার হয়ে এখানে আসতে হয়। তাহলে এখানে ইনিশিয়াল পথ পার্থক্যটা হচ্ছে শূন্য, উজ্জ্বলের জন্য ইনিশিয়াল পথ পার্থক্যটা হচ্ছে শূন্য। তারপরে তুমি যখন এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরে বা নিচে যে কোনো একদিকে, ধরো আমি উপরে কনসিডার করতেছি, প্রথম উজ্জ্বলটাতে যাবা, এক এক ঘর যাবা, একটা উজ্জ্বল, অন্ধকারটাই পরে আসবো। তুমি যখন এখান থেকে প্রথম উজ্জ্বলটায় যাবা, একটা উজ্জ্বল, এখানে যখন যাবা, তাহলে তখন তোমার পথ পার্থক্যটা কত হবে? জাস্ট সিম্পল একটা ল্যামডা। তাহলে এখানে এন এর ভ্যালু 0, তারপরে 1, তারপরে 2, এভাবে একটার পর একটা এরকম ইন্টেজার ভ্যালু চেঞ্জ হতে থাকবে। তাহলে এটা হচ্ছে উজ্জ্বলের শর্ত। এবার অনুজ্জ্বলে আসি বা অন্ধকারে আসি। কেন্দ্রীয়টা তো উজ্জ্বল, তাহলে এরপরে ইমিডিয়েট পরেই কি আছে? প্রথম অন্ধকার।
তাহলে এই প্রথম অন্ধকারটাতে তাহলে কি হবে, একটা ল্যামডা বাই টু, সিঙ্গেল একটা ল্যামডা বাই টু পথ পার্থক্য হবে। তাহলে এন এর ভ্যালু এখানে জিরো বসাও, জিরো বসাইলে কিন্তু ওয়ান ল্যামডা বাই টু পেয়ে যাচ্ছ। তাহলে এইখানে আমরা একদম ক্লিয়ারলি বুঝলাম যে আমরা এইখানে এন এর ভ্যালু বসাইতে পারবো হচ্ছে জিরো, ওয়ান, টু এরকম করে বসাইতে পারবো। আর নিচের দিকে কি হইলো এখন তোমার চিন্তা করার কোনোই দরকার নাই, তুমি শুধু উপরের দিকটা চিন্তা করো। তাহলে নিচের দিক থেকে আর উপরের দিক থেকে জিনিসটা যেহেতু সিমেট্রিক, তাহলে এই জন্য তুমি কেন্দ্রীয় থেকে প্রথম আলো উপরে যত দূর পাবা নিচেও তত দূরেই পাবা, দ্বিতীয় উজ্জ্বলটা যত দূরে পাবা নিচেও তত দূরেই পাবা। তো তুমি সবসময় যে কোনো একটা দিক নিয়ে চিন্তা করবা, তাহলে কোনো সময় কনফিউশন তৈরি হবে না। এইটা গেল একটা। আর আরেকটা হচ্ছে যে যেহেতু তুমি জানো যে একটা আলোর কেন্দ্র থেকে আরেকটা আলোর কেন্দ্র পর্যন্ত হচ্ছে ল্যামডা ডি বাই এ ডিস্টেন্স, তাহলে কেন্দ্র থেকে এন তম উজ্জ্বলের দূরত্ব হচ্ছে এন ল্যামডা ডি বাই এ। এন হচ্ছে যত দূরে তুমি যাইতে চাও আর কি, যত অর্ডারে যাইতে চাও। যেমন যদি বলে কেন্দ্র থেকে পঞ্চম উজ্জ্বল পট্টির দূরত্ব কত, তাহলে 5 ল্যামডা ডি বাই এ। যদি বলে যে দশম উজ্জ্বল পট্টির দূরত্ব কত, 10 ল্যামডা ডি বাই এ। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবা, এটা তো কেন্দ্রীয় উজ্জ্বল তাই না, এটা তাহলে প্রথম উজ্জ্বল, তার আগে আসে প্রথম অন্ধকার। কাজেই তোমাকে যদি বলে যে এনতম অন্ধকারের দূরত্ব বের করো, তাহলে তুমি যেটা করবা এনতম আলোর দূরত্বটা বের করবা, বের করে আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য কতটুকু, ল্যামডা ডি বাই টু আইস এ, এইটুকু বিয়োগ করে দিবা। তাহলে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি যে এনতম আলোকীয় যে পট্টিটা তার জন্য দূরত্ব হবে হচ্ছে ল্যামডা ডি বাই এ, এন ল্যামডা ডি বাই এ। এটা হচ্ছে এন তম উজ্জ্বলের দূরত্ব, এন তম উজ্জ্বল। তাহলে এন তম উজ্জ্বল থেকে তার মানে হচ্ছে এই এন, আমি বেশি নিচে হয়ে গেছে, আমি একটু সাইডে লিখি, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এখান থেকে বিয়োগ করে দিব ল্যামডা ডি বাই টু আইস এ। তাইলেই এটা হয়ে যাবে হচ্ছে এন তম অনুজ্জ্বল বা এন তম অন্ধকারের দূরত্ব। ব্যাস। তো এবার আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, চলো। তো এখানে দ্বিতীয় পরীক্ষায় 4.69 ইন্টু 10⁻14 হার্টজ কম্পাঙ্কের লাল আলো ব্যবহারের ফলে ডোরা প্রস্থ আমরা পেয়ে গেলাম একটা 2.4 10⁻⁻4। তো যদি 7.5 ইন্টু 10⁻14 হার্টজ কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করতাম তাহলে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা ডোরা প্রস্থ বলতে কি বুঝতেছি, ডোরা প্রস্থ বলতে বুঝতেছি হচ্ছে ল্যামডা, দাঁড়াও, এই যে ডোরা প্রস্থ বলতে আমরা বুঝতেছি হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, ও ডোরা প্রস্থ টুয়াইস এ। সো এই ল্যামডা ডি বাই টুয়াইস এ এটা বুঝতেছি। তাহলে একটু খেয়াল করে দেখো ডোরা প্রস্থটা স্লিটের যে ডিস্টেন্স সেটাও কিন্তু চেঞ্জ করি নাই, আমরা চেঞ্জ করছি হচ্ছে আলোটা। তো আমাদের এখানে কম্পাঙ্ক দেওয়া আছে প্রশ্নে, আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে কম্পাঙ্ক, কিন্তু এটা ডিপেন্ডেন্ট কার উপরে, তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে একটু চেঞ্জ করে কম্পাঙ্কে নিয়ে যাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে ল্যামডাকে সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে এই যে ফ্রিকোয়েন্সি আমরা এফ দিয়ে লিখতেছি মনে করো, তাহলে ব্যাস। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেছো যে এই ডোরা প্রস্থ কিংবা ডোরা ব্যবধান যেভাবেই তুমি বলো না কেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক, তাই না, ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি আগে যা ছিল এখন কি ফ্রিকোয়েন্সি বাড়ছে, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়বে এই ডোরা প্রস্থটা হচ্ছে কমে আসবে, এবং কমে আসবে কি অনুপাতে, এক্স্যাক্টলি ব্যস্তানুপাতিক হারে। কাজেই প্রথমে যদি আমার ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 4.69 ইন্টু 10⁻14 f1, তাহলে আমার দ্বিতীয় ফ্রিকোয়েন্সিটা কত, 7.5 ইন্টু 10⁻14 হার্টস। ব্যাস, তাহলে ফ্রিকোয়েন্সি জানি আমি,
এবার তাহলে এখান থেকে আমি কি বের করে ফেলতে পারবো? ডোরা প্রস্থ বের করে ফেলতে পারবো। তাহলে এই ডোরা প্রস্থে যদি আসি, শুরুতে আমার ডোরা প্রস্থ কত ছিল? শুরুতে ডোরা প্রস্থ ছিল 2.4 ইন্টু 10⁻⁻4। নতুন ডোরা প্রস্থ কত আমি জানি না, ধরো সেটা আমি ধরে নিলাম এক্স। তাহলে এইটা ফ্রিকোয়েন্সির ঠিক ব্যস্তানুপাতিক হারে হবে। তাহলে এখানে উপরে আসবে হচ্ছে F2 আর নিচে হচ্ছে আসবে F1। তাহলে এইখান থেকে আমি হচ্ছে এক্স বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি এক্স বের করে ফেলি তাহলে সেটা কত আসে একটু দেখি। তাহলে এক্স কে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে পরে থাকতেছে এদিকে 2.4 ইন্টু 10⁻⁻4। আর এই যে 10⁻14 যে, এই 10⁻14 উপরে নিচে কাটাকাটি যাবে। তাহলে কাটাকাটি গেলে F1 কে আমরা শুধুই 4.69 আর F2 কে হচ্ছে 7.5 দিয়ে লিখতে পারবো। তাহলে 4.69 আর নিচে হচ্ছে 7.5 দিলাম। তাহলে আমি x1 পেয়ে গেলাম, সরি x পেয়ে গেলাম। x হচ্ছে 1.5 10⁻⁻4, 1.5 10⁻⁻4। অলরেডি এটা তোমরা অনেকেই বের করে ফেলছো, বের করে হচ্ছে চ্যাট বক্সে লিখেও দিছো যে 1.5 10⁻⁻4 এরকম আসছে এক্স। সো এটা হচ্ছে এক্স এর ভ্যালু। হ্যাঁ, 1.5 এর পরে 008 আছে, এটা অনেকে লিখছো। তো মোর অ্যাকুরেট হইতে চাইলে 1.5 এর পরে 008টাও লিখতে হবে। দ্যাটস ইট। এখন পরিবর্তন কতটুকু হবে? তোমাকে কিন্তু নতুনটা বের করতে বলে নাই, জাস্ট পরিবর্তন বের করতে বলছে। তাহলে আগেরটা থেকে নতুনটা এখন তুমি বাদ দাও, তাইলে কিন্তু পরিবর্তনটা পেয়ে যাবে। তাহলে চলো পরিবর্তনটা বের করে ফেলি। 2.4 ইন্টু 10⁻⁻4, এইখান থেকে আমরা নতুনটা বাদ দেই, তাহলে 8.99 10⁻⁻5 হয়। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, 8.99 10⁻⁻5। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 2.4 10⁻⁻4 মাইনাস 1.5 10⁻⁻4। সো এই যে 8.99। ব্যাস। হ্যাঁ, এটাতে আর কিছু নাই, এটা এইটুকুই। আচ্ছা, এখানে দেখো, এখানে 560 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণরশ্মির দুটি সুসংগত উৎস 1 মিটার দূরে অবস্থিত পর্দার উপরে ব্যতিচাপ তৈরি করে। তো পরপর দুইটা উজ্জ্বল পট্টির মধ্যে দূরত্ব হচ্ছে 0.2 মিটার। তো দুইটা সুসংগত উৎসের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এটা 0.2 মিটার দিয়ে করব নাকি 0.2 মিলিমিটার দিয়ে করব? কারণ 0.2 মিটার আসলে অনেক বেশি। এটা হচ্ছে সম্ভবত 0.2 মিলিমিটার লিখতে গিয়ে মিটার লেখা হয়েছে। ওকে, তাহলে এখন পর্দার দূরত্ব 1 মিটার, আর ওয়েভলেংথ দেওয়া আছে 560 ন্যানোমিটার। তাহলে এখন পরপর দুইটা উজ্জ্বল পট্টির দূরত্ব, এটাকে আমরা কি বলি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সো এইটাই দেওয়া আছে হচ্ছে 0.2 মিলিমিটার। তাহলে এখান থেকে হচ্ছে কি বের করতে হবে? উৎসের মধ্যবর্তী দূরত্ব এ বের করতে হবে। তাহলে এ হচ্ছে ওই ল্যামডা ডি ডিভাইডেড বাই এই 0.2 মিলিমিটার। তাহলে এবার ভ্যালু বসাও। ল্যামডার জায়গায় হচ্ছে 560 ন্যানোমিটার বসাও, ডি এর জায়গায় 1 মিটার এটা বসাও, বসায় হচ্ছে এ এর ভ্যালুটা বের করো। তো আমিও ক্যালকুলেটরে বসাচ্ছি, তোমরাও একটু বসাও। ন্যানো মানে কত? ন্যানো মানে হচ্ছে 10⁻⁻9। তাহলে আমার অ্যান্সার আসছে হচ্ছে 2.8 ইন্টু 10⁻⁻3। 2.8 ইন্টু 10⁻⁻3। তোমাদের কি এটাই আসছে? হ্যাঁ, 2.8 ইন্টু 10⁻⁻3 মিটার। ওকে, এইটা একটু দেখো।
এটা একটা মজার জিনিস যে দিচির পরীক্ষায় একই সাথে আমরা হচ্ছে 650 ন্যানোমিটার আর 520 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলাম। তো একই সাথে তো নর্মালি আমরা দুইটা আলো ব্যবহার করি না, তাই না? আমরা হচ্ছে ব্যতিচার করার সময় মনোক্রোমাটিক লাইট ইউজ করি, এক বর্ণী আলো। কিন্তু এইখানে আমরা একই সাথে হচ্ছে দুইটা আলো ইউজ করলাম। তাহলে দুইটা আলো ইউজ করলে একটা যেই যেই জায়গায় আলো অন্ধকার তৈরি করবে, আরেকটা কিন্তু এক্স্যাক্টলি সেই সেই জায়গায় আলো অন্ধকার তৈরি করবে না, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা আলাদা। এটাই জিজ্ঞেস করা হয়েছে যে কেন্দ্রীয় চরম থেকে ন্যূনতম কত দূরত্বে উভয় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সৃষ্ট উজ্জ্বল ডোরার উপরিপাতন হবে। তাহলে এটা কিভাবে আমরা বুঝবো? তাহলে ধরো প্রথমে আমরা চিন্তা করি যে এই 650 ন্যানোমিটার, এটা হচ্ছে ল্যামডা 1। 650 ন্যানোমিটারটা হচ্ছে ল্যামডা 1। ল্যামডা 1 650 ন্যানোমিটার। আর ল্যামডা 2 যেটা, এটা হচ্ছে 520 ন্যানোমিটার। এটা তো এখন আমরা যে কোনো একটার জন্য আগে দেখি যে কেন্দ্রীয় চরমের পরে প্রথম চরমটা কোথায় তৈরি হয়। তাহলে প্রথম চরমটা তৈরি হয় নিশ্চয়ই ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এত দূরত্বে। আর ল্যামডা 2 এর জন্য প্রথম চরমটা কত দূরত্বে তৈরি হবে? ল্যামডা 2 ডি ডিভাইডেড বাই এ, এত দূরত্বে। তাহলে এখন কোন জায়গায় গিয়ে এই দূরত্ব দুইটা মিলবে, সেটা হচ্ছে ওদের লসাগু বা লিস্ট কমন মাল্টিপল দূরত্ব যেটা, সেখানে গিয়ে এই দুইটা একই জায়গায় উপরিপাতিত হবে, তাই না? তাহলে কেন্দ্রীয়টাতে একবার মিললো, তারপরে লসাগু পরিমাণ দূরত্বে গিয়ে একবার মিলবে। তাহলে লসাগুটা কত হবে এখানে? লসাগু নিলে এখানে ডি বাই এ এটুকু থেকে যাবে, এরপর হচ্ছে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর লসাগু বের করতে হবে। তাহলে এই 650 আর 520 লসাগু কত, এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও বা চ্যাটে জানাও। 650 আর 520 লসাগু। আর শাকিল বলছো যে লসাগুতে মিলবে কিভাবে বুঝলাম? কারণ ওই লসাগুটাই হচ্ছে, মানে লসাগুর নামের মধ্যেই কি আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা, তাই না? লিস্ট কমন মাল্টিপল, যে দুইটা দিয়েই হচ্ছে ওইটাকে ভাগ করলে নিঃশেষে মিলে যায়। তো লসাগুর সংজ্ঞাটাই আসলে এটা। হ্যাঁ, লসাগুটা হচ্ছে 2600। 2600। হ্যাঁ, সো 2600 হবে হচ্ছে এটা। সেটা হচ্ছে একেবারে প্রথমটা, তাই না? একেবারে প্রথমটা এই যে। আর অঙ্কুর আমাকে মাঝখানে আবার একটু মনে করাই দিছে, যেটা অনুপাত দিয়েও করা যায়, 5/3 রেশিও। 650 ন্যানোমিটার আর 520 ন্যানোমিটার তুমি ভাগ করলে এটা 5/3 রেশিও পাবা। সো ওই 5/3 রেশিও মানে কি? মানে হচ্ছে তুমি 5 আর 3 লসাগু করেও করতে পারবা এটা। সো ডিরেক্টলি হচ্ছে 650 আর 520 লসাগু করলে তো ডিরেক্ট 2600 চলে আসতেছে, এটা দিয়ে তো করতেই পারবা। আর এটা হচ্ছে 5/3 রেশিওতে যেহেতু আছে, সো এই এখান থেকেও তুমি করতে পারবা আর কি। যেভাবে তুমি করো, যেভাবে তোমার জন্য প্রেফারেবল, কোনো অসুবিধা নাই। আচ্ছা, রবিন একটা ভালো কথা বলছো যে ব্যতিচারে একই আলোক উৎস থেকে তো আলো আসতে হয়, তাহলে জিনিসটা হচ্ছে মানে সমান হবে কিনা, বা এই যে দূরত্বটা যেটা ল্যামডা যেটা, এটা সমান হবে কিনা। রবিন, এটাই তো শুরুতে বলতেছিলাম যে আমরা দুইটা আলো এখানে ব্যবহার করছি, যে একটা নির্দিষ্ট আলোর জন্য যেভাবে ব্যতিচার হওয়ার কথা সেইভাবে হয়ে যাবে, আর আরেকটা আলোর জন্য হচ্ছে যেভাবে হওয়ার কথা সেটা ওর জন্য আলাদা করে হবে, একটা আরেকটাকে হচ্ছে মানে নষ্ট করে দিবে না। ও তাহিদ বলছো যে 5/3 রেশিও না 5/4। হ্যাঁ ঠিক আছে, 5/4। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমরা যেটা যেভাবে করছি যে লসাগু বের করে ফেলছি ডিরেক্টলি 2600, ওইটাতে তো ভুল নাই, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি একটু আবার হচ্ছে রবিনের প্রশ্নটার উত্তর দিয়ে নেই, সবাই একটু খেয়াল করো। এটা ছবিটা আঁকলে না একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, দুইটা স্লিট আছে, এই দুইটা স্লিটের সামনে এই যে 650 আর 520 এই দুইটা আলো, যে ধরে নাও একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল, তাহলে লালটা কি করবে? লালটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এটা হচ্ছে দূরে দূরে এরকম আলো
অন্ধকার এরকম তৈরি করবে, এরকম দূরে দূরে, এরকম দূরে দূরে। আর যেটা হচ্ছে নীল, সেখানে কি হবে, মাঝখানে আলো থাকবে, নীলের জন্য অন্ধকারটা হবে লালের একটু কাছে, পরেরটা হবে আরো কাছে, পরেরটা হবে আরো কাছে, এইরকম। নিচের দিকেও তাই, এই যে কাছে, আরো কাছে, আরো কাছে, এরকম। সো এই দুইটাই কিন্তু এখানে হচ্ছে তখন দেখা যাবে। সো যেই জায়গায় গিয়ে আবার হচ্ছে এরকম লাল নীল এর জন্য উজ্জ্বল পট্টিটা মিলবে, ওইটা জানতে চাওয়া হয়েছে, তো এই জন্য আমরা লসাগু বের করে করলাম। তো আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এটা একটু দেখো। ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় যে সরঞ্জাম আমরা ব্যবহার করতেছি, সেটা হচ্ছে 1.33 প্রতিসরাঙ্কের একটা তরলের মধ্যে নিমজ্জিত করলাম। তাহলে যদি দুই চিরের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার হয়, পর্দা থেকে চিরের দূরত্ব 1.33 মিটার হয়, তাহলে হচ্ছে এখন ডোরা প্রস্থ বের করতে হবে আমাকে। আর ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাতাসে বলে দিছে হচ্ছে 100 ন্যানোমিটার। তো বাতাসে যদি 100 ন্যানোমিটার হয়, তাহলে পানিতে কত হবে? বা ওই যে পানি তো বলে দেয় নাই, ওই প্রতিসরাঙ্কের তরল বলে দিছে 1.33, তো 1.33 আমরা জানি যে পানির প্রতিসরাঙ্ক আসলে। তো যখন একটা আলো মিডিয়াম চেঞ্জ করে, তখন কি হয়, ওই নতুন মিডিয়ামে আলোর স্পিড যত গুণ চেঞ্জ হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাও তত গুণ চেঞ্জ হয়। তো যখন আমরা বাতাস থেকে পানিতে যাচ্ছি, আলো কিন্তু স্লো হয়ে যায়, 1.33 গুণ স্লো হয়ে যায়। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা পানিতে তখন কত হবে? তখন পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে হচ্ছে, বাতাসে যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাচ্ছি 100 ন্যানোমিটার, ন্যানোমিটার ডিভাইডেড বাই মিউ, তার মানে 1.33, তাহলে এরকম হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের এখন ওয়ার্কিং যে ল্যামডা, এই ল্যামডাটা নিয়েই আমরা এখন কাজ করব। তাহলে এখন আমাদের বাকি যা যা দেওয়া দরকার, দুই চিরের মধ্যবর্তী দূরত্ব এ, সেই এ দেওয়া আছে 1 মিলিমিটার। আর পর্দা থেকে চিরের দূরত্ব, সেটা হচ্ছে ডি দেওয়া আছে, সেটা হচ্ছে 1.33 মিটার। তাহলে এখন ডোরা প্রস্থ নির্ণয় করি। ডোরা প্রস্থ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে এবার ল্যামডার ভ্যালু বসাও, ডি এর ভ্যালু বসাও, আর টুয়াইস এ বসাও, তাহলে মিলে যাবে। তাহলে ভ্যালুটা বসায় আমাকে বলো যে কত আসছে। ভ্যালুটা বসায় আমাকে বলো এটা কত আসছে অ্যান্সারটা, ক্যালকুলেটরে বসাও। 5 × 10⁻⁻5 আসছে না? হ্যাঁ, 5 × 10⁻⁻5, ঠিক আছে। আর ল্যামডা বের করার ব্যাপারে হচ্ছে নিশিতা জিজ্ঞেস করছো যে ল্যামডাটা কিভাবে বের করলাম। দেখো, যে কোনো মিডিয়ামে লাইটের যে স্পিড, সেটা হচ্ছে শূন্য স্থানে আলোর যে স্পিড সি ডিভাইডেড বাই মিউ, তাই না? ওই মিডিয়ামের যে কি বলে এটাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পরম প্রতিসরাঙ্ক। তাহলে বেগের যে অনুপাত, ল্যামডারও সেই একই অনুপাত। তাহলে বাতাসে বা শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য যা হবে, কোন মিডিয়ামে গেলে ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে ওই মিউ দিয়ে ভাগ করলেই মিলে যাবে। তাহলে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা ল্যামডা নট ধরি, তাহলে সেটাকে মিউ দিয়ে ভাগ করলে ল্যামডা পেয়ে যাবো আমরা ওই মিডিয়ামে। ওকে, এখানে হচ্ছে ডোরা প্রস্থ বলছে, তো এই জন্য টুয়াইস এ দিয়ে করলাম। ডোরা ব্যবধান বললে শুধু এ দিয়ে করতাম আমরা। তো 5 × 10⁻⁻5, এটা আসছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন প্রায় 40 মিনিটে পৌঁছায় গেছি। তো আমরা ছোট্ট একটা ব্রেক নিব, 5 মিনিটের একটা ব্রেক নিব। ব্রেকের পরে আমরা আবার অপবর্তনে চলে আসব। সো এখন ছোট্ট একটা ব্রেক।
আমি ব্রেকের মাঝখানে জাস্ট তোমাদের সবাইকে একটা কমেন্ট হইতেছে দেখছি তাই বলতে চাই। তো আমাদের ক্লাস এক স্টুডেন্ট বলছে যে ও যেদিন হইতেছে রাতুল ভাইয়া হইতেছে ক্লাস নিতে চায় ওই দিন ভাইয়া থাকে না, নাইলে কিউএন তে থাকে। আর যেদিন হইতেছে কিউএন তে থাকতে চায় ওই দিন হইতেছে ক্লাস নেয়। তো আই থিংক ও মনে হয় দুইটা ভাইয়া চাইতেছে, মানে দুইটা রাতুল ভাইয়া থাকবে। হ্যাঁ, মানে উদ্ভাসের কাছে এক্সপেকটেশন লেভেল বাড়তে 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 এমন হয়ে গেছে যে একটা মানুষ এখন দুইজন লাগবে, সে একই সাথে কিউএনতে থাকতে হবে, একই সাথে হইতেছে ক্লাসও নিতে হবে। তো এইটা কেমনে পসিবল আমার একটু জানাই দিও, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং কথা ছিল, এই জন্য সবাই বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, ক্লোনিং করতে হবে, এটা হইতেছে সোহাগ ভাইকে বলা লাগবে এখন, যে আমাদের হইতেছে পার্টিকুলার টিচার হইতেছে ক্লোনিং করা লাগবে। দেখা মনে হইতেছে এখন যে এটা বাকি আছে আর কি, রিকোয়েস্ট। লাভ নাই অঙ্কুর, ওই সুসংগত আলোক উৎসের মতো হবে আর কি, ক্লোন করলে হ্যাঁ, একরকম হ্যাঁ, হবে ক্লোন না। করলে তো একরকম হবে না, এটা ম্যাথমেটিক্যালি হইতেছে ইম্পসিবল। হ্যাঁ, তখন ভাই হইতেছে কম্পারিজন হবে যে ক্লোন রাতুল ভাই ভালো নাকি হইতেছে নর্মাল ভালো। আমরা এক্স্যাক্টলি 2 মিনিট পরে শুরু করব, এক্স্যাক্টলি 2 মিনিট।
শুরু করি আমরা, হ্যাঁ। সো আমরা হচ্ছে অপবর্তন দেখতেছিলাম এখানে, একক চিরের দরুন যে অপবর্তন। তো একক চিরের দরুন অপবর্তনে শর্তটা হচ্ছে ব্যতিচারের থেকে একটু ভিন্ন। তো এইখানেও তোমাদের অনেকের কনফিউশন থাকে যে কিভাবে এন ধরবো, কি করবো না করব এরকম। তো এখানে একটা স্লিট, যেহেতু ওই একটা স্লিটের উইডথটাকেই আমরা হচ্ছে এ ধরে নেই। আর এখান থেকে যে আলোটা আসে সেটা পর্দায় যখন পড়ে, তখন পর্দায় যে প্যাটার্নটা তৈরি করে তার মধ্যে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় চরম। এই যে এরকম কেন্দ্রীয় চরম, তারপরে থাকে প্রথম অবম, তারপরে হচ্ছে প্রথম, আবার চরম, আবার হচ্ছে দ্বিতীয় অবম, দ্বিতীয় চরম, এইভাবে চলতে থাকে। আর দেখেই বুঝতে পারতেছো যে আমরা যত দূরে চলে যাচ্ছি চরমগুলো আগের চেয়ে কম কম শক্তিশালী হচ্ছে বা কম কম উজ্জ্বল হচ্ছে এরকম। তো এইখানে শর্তটা কি? ধরো যে কোনো একটা পয়েন্টের দিকে তুমি গেলা, মনে করো এই পয়েন্টটাই গেলাম, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা চরম বিন্দু, বা আশেপাশের তুলনায় এটা হচ্ছে একটা উজ্জ্বল বিন্দু। তো এইখানে যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা থিটা এন বলি। এন হচ্ছে ওর অর্ডারটা, যে কততম এটা এটা বুঝায়। তো এইখানে আমাদের শর্তটা ব্যতিচারের উল্টা। তো এ সাইন থিটা এন, আমরা ব্যতিচারের জন্য, উজ্জ্বলের জন্য কি বলতাম? এন ল্যামডা। এখানে হচ্ছে অবমের জন্য হবে এন ল্যামডা। অবমের জন্য হচ্ছে এন ল্যামডা, অবম। আর যেটা হচ্ছে চরম, চরমের জন্য হচ্ছে এ সাইন থিটা এন ইকুয়ালস হচ্ছে 2n+1 ল্যামডা বাই 2। এটা হচ্ছে চরমের জন্য। জোর বিজোর উল্টায় গেছে। এখানে এন এর ভ্যালু আমরা কোত্থেকে ধরবো? দেখো অবমেরটা এন ল্যামডা লেখা, তাই না? তাহলে এখানে জিরো লিখলে মাঝখানে শূন্য, যেখানে বা যেখানে হচ্ছে একদম সেন্টারে, ওই জায়গায় কোনো অবম পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি না। সো জিরো লিখে এখানে লাভ নাই, এখানে শুরুই করতে হবে ওয়ান থেকে। তো এখানে এন এর ভ্যালু ওয়ান বসাইলে তখন আমি হচ্ছে প্রথম অবমটা পাবো। কারণ কেন্দ্রীয় তো অবম নাই, কেন্দ্রীয় হচ্ছে চরম। সো প্রথম যে অবমটাকে আমরা এনকাউন্টার করতেছি, যেটার জন্য পথ পার্থক্য আমরা পাচ্ছি একটা ল্যামডা। সো এই জন্য এন এর ভ্যালুটা আমরা হচ্ছে ওয়ান থেকে শুরু করতেছি, উপরে যাব টু, আরো উপরে যাব থ্রি, এভাবে এভাবে চলতে থাকবে। আর উপরে আমরা যত দূরত্বে পাবো নিচেও তত দূরত্বে পাবো, তাই নিচেরটা নিয়ে আলাদা করে চিন্তা করতেছি না। বা উপরে যত অ্যাঙ্গেলে পাবো নিচেও তত অ্যাঙ্গেলেই পাবো, তাই নিচেরটা নিয়ে আলাদা করে চিন্তা করতেছি না। তার কারণ হচ্ছে যে উপরে নিচে পুরো জিনিসটা একদম সিমেট্রিক, এই জন্য হচ্ছে উপরে নিচে সেম সেম। এই জন্য আমি শুধু একদিক চিন্তা করতেছি। এবার আবার উজ্জ্বলে ফিরে আসি, হ্যাঁ। চরম যেটা, তাহলে মাঝখানে যেটা, সেটা তো হচ্ছে এমনি কেন্দ্রীয় চরম, এটার জন্য হিসাব করা লাগবে না, এটা মাঝখানেই থাকবে। এরপরে প্রথম যেটা আসবে সেটা কোথায় আসবে? সেটা আসবে হচ্ছে এইখানে। এইটার জন্য হচ্ছে তোমার এন এর ভ্যালু ওয়ান বসায় দেখো, 3 λ/2 থেকে আসলে এটা শুরু হবে। সো ঠিকই আছে, এখান থেকেই আসলে স্টার্ট। সো এন এর ভ্যালু তুমি এটার জন্য ওয়ান থেকেই শুরু করবা, 1 2 3 করেই যাবা। সো যে কোনো একদিকেরটা মনে রাখবা, বিপরীত দিকে এক্স্যাক্টলি সেম হবে। সো এতে আর কোনো সমস্যা নাই। তো এটা যে মানে 3/2, সরি 3 λ/2 থেকেই শুরু হবে, আমি বুঝলাম কিভাবে? এই যে এইটা চরমটা, তার কারণ তার ঠিক আগে একটা অবম গেছে, যেখানে পথ পার্থক্যটা ছিল হচ্ছে সিঙ্গেল একটা ল্যামডা। তো একটা ল্যামডার পরে হচ্ছে কি আসবে? 1.5 ল্যামডা বা 3/2 ল্যামডা, মানে হচ্ছে 3 λ/2। সো এখান থেকে আমি বুঝলাম আর কি। সো সহজে মনে রাখার জন্য বুদ্ধি হচ্ছে যে আমরা যখন একক চিরের দরুন অপবর্তন করি, অবম তো এন ল্যামডা, চরম তো 2n+1 λ/2, এন এর ভ্যালু আমরা 1 2 3 বসায় যেই অর্ডারের জন্য যেই অ্যাঙ্গেল সেটা বের করে ফেলবো। অ্যাঙ্গেলগুলো উপরে যা হবে নিচের দিকে এক্স্যাক্টলি তাই হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এই জিনিসটা গ্রেটিং দেওয়া আছে এখানে, গ্রেটিং। তো গ্রেটিং এ আমরা পরে আসবো, গ্রেটিংটা এখানে দেওয়া আছে, বাট গ্রেটিং এ হচ্ছে অনেকগুলা চির, একটা না থেকে অনেকগুলা 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 এরকম অনেকগুলা চির। তো গ্রেটিং এর জন্য ফর্মুলাটা হচ্ছে সিমিলার। গ্রেটিং এর জন্য ফর্মুলাটা কিসের সিমিলার? ব্যতিচারের জন্য আমরা যে ফর্মুলা দেখছিলাম সেটার সিমিলার। তো এখানে যেই অংশ দিয়ে আলোটা পাস করতে পারে সেটাকে যদি আমরা এ ধরি, আর যে অংশটা দিয়ে আলোটা পাস করতে পারে না সেটাকে যদি আমরা বি ধরি, তাহলে সেই এ প্লাস বি এটাকে বলে হচ্ছে ডি। গ্রেটিং এর জন্য এই ডি সাইন থিটা দিয়ে লিখতে হয়। ডি সাইন থিটা এন, এটা হচ্ছে এন ল্যামডা, এটা হইলে হচ্ছে চরম বা উজ্জ্বল বিন্দু, চরম বা উজ্জ্বল বিন্দু। আর সেই ডি সাইন থিটা এন, এটা যদি হচ্ছে
টুয়াইস এন প্লাস 1 λ/2 হয়, তাহলে হচ্ছে এখানে অনুজ্জ্বল বিন্দু, এখানে হচ্ছে অনুজ্জ্বল বিন্দু এই। সো এটা আবার হুবহু ব্যতিচারের মতো, এটা এক্স্যাক্টলি আবার ব্যতিচারের মতো। সো গ্রেটিং এর ফর্মুলায় এই যে যা যা আমরা দেখতেছি উজ্জ্বল অনুজ্জ্বল এন এর ভ্যালু এগুলো সব ব্যতিচারের মতো, আর অপবর্তনে হচ্ছে উল্টা, অপবর্তনে জোড় বিজোড়টা উল্টায় যায়, এটা মাথায় রাখলেই চলবে। তো এবার চলো আমরা হচ্ছে দুই একটা প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা আরো মাথায় ঢুকবে। ফ্রনহফার অপবর্তনের পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 600 ন্যানোমিটার। এখন এইখান থেকে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করি, তাহলে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার 30% কমে যায়। এই কথাটার মানে কি? কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার 30% কমে যায়, এই কথাটার মানে কি? দেখো, আমরা এই কথাটা আগে অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝে যাব যে আমাদেরকে এখানে কি করা লাগবে। আমরা অপবর্তনের জন্য যে প্যাটার্নটা পাইছি, সেই প্যাটার্নটা কিরকম? পর্দার উপরে কেন্দ্রীয় চরম হচ্ছে এই যে এরকম, কেন্দ্রীয় চরম এরকম ভাবে তৈরি হয়, তার পাশে হচ্ছে যে অবম, আবার চরম, আবার অবম এরকম, আবার এই যে অবম, এদিকে আবার চরম এরকম। সো এই যে একদম সেন্টার বরাবর যে লাইনটা আসতেছে সেটা হচ্ছে এইটা, ধর একটু নিচে হবে, আমি আবার একটু আঁকি, যে একদম সেন্টার বরাবর যে লাইনটা আসতেছে সেটা এইখানে। কেন্দ্রীয় চরমটা শেষ হয়েছে কোথায়? একদম এই যে প্রথম অবমে গিয়ে। তাহলে এই প্রথম অবমের জন্য যেই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের মনে করো থিটা। তাহলে উপরে যদি থিটা হয়, নিচের দিকেও এদিকে অ্যাঙ্গেলটা কত হবে? এক্স্যাক্টলি থিটা। তো এই কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার সেটা হচ্ছে এই যে এই মাঝখানের লাইনটার উভয় পাশে টোটাল এই টুয়াইস থিটা নিয়ে সে গঠিত। তাহলে এটা যদি 30% কমে যায়, তাহলে যে কোনো একদিকের থিটা অ্যাঙ্গেলটাও কি 30% কমে যাবে। তার মানে আগে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে, এখন হয়ে যাবে 30% কম। আগে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে, এখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে 30% কম। 30% কম মানে কি? 70%। তাহলে 0.7 থিটা হয়ে যাবে এইটা। তাহলে এখন আমাকে বের করতে হবে যে পরিবর্তিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা বের করতে হবে। যে 600 ন্যানোমিটারের বদলে আমরা যে আলোটা ইউজ করছি, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি কিন্তু হচ্ছে এ কত সেটা জানি না, তাই না? এ কত সেটা জানি না। তাহলে এখন একটু যদি আমি চিন্তা করি যে প্রথম অবমের জন্য আমি কি লিখতে পারতাম। প্রথম অবমের জন্য আমি লিখতে পারতাম হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা। প্রথম অবম, তাহলে এন এর ভ্যালু 1, তাহলে শুধুমাত্র লিখতে পারতাম ল্যামডা। তাহলে এটাকে আমি লিখলাম ল্যামডা 1। আর এরপরে আমি যেটা লিখব, তার জন্য পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কৌণিক বিস্তারটা হচ্ছে 30% কমে গেছে, তো আমি 0.7 থিটা দিয়ে লিখলাম। যে কোনো একদিকেরটা করলেই তো হইলো আমার। সো এইটাকে আমি লিখবো হচ্ছে ল্যামডা 2 দিয়ে। এখন এদের মাঝে আমি এখন অনুপাত করি, হ্যাঁ, অনুপাত করলে এ এ কেটে যাবে, এ এ কেটে গেলে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 0.7 থিটা আসতেছে, ইকুয়ালস ল্যামডা 1 বাই ল্যামডা 2। এখন এইখানে সত্যি সত্যি আমরা এটা সলভ করতে পারতাম না যদি না অ্যাঙ্গেলগুলো খুব ছোট হইতো। অ্যাঙ্গেলগুলো খুবই ছোট বিধায়, কোনগুলো খুব ছোট, কোনগুলো, কোনগুলো খুব ছোট, খুব ছোট। তো তুমি জিজ্ঞেস করতে পারো যে কোন ছোট, আমি বুঝলাম কেমনে? একটু আগেই আমরা যে অঙ্ক টঙ্কগুলো করতেছিলাম, বা তোমরা তো আরো অঙ্ক করছো, দেখছো যে পর্দার দূরত্ব নর্মালি মিটার রেঞ্জে থাকে, আর এই যে পট্টিগুলোর মধ্যে ব্যবধান মিলিমিটার রেঞ্জে বা আরো ছোট থাকে। তাহলে এখানে যে কোনো অ্যাঙ্গেল নিলেই সেই অ্যাঙ্গেলগুলো খুবই ছোট ছোট অ্যাঙ্গেল হয়। তাহলে কোনগুলো ছোট হইলে সাইন থিটাকে আমরা থিটা ধরতে পারি। আর সাইন থিটাকে যদি থিটা ধরি, তাহলে হচ্ছে এই যে সুন্দর মতো সাইন বাদ দাও, তাহলে থিটা বাই 0.7 থিটা 1/0.7 চলে আসতেছে। তাহলে 1/0.7 চলে আসলে ল্যামডা ওয়ানটা কত? ল্যামডা 1 হচ্ছে 600 ন্যানোমিটার। তাহলে এখান থেকে তুমি ল্যামডা 2 বের করে ফেলতে পারবা। তাহলে ল্যামডা 2 বের করো, ল্যামডা 2 বের করে আমাকে জানাও কত আসছে। 420 আসছে, 420 ন্যানোমিটার। আর ল্যামডার অনুপাতটাই কিন্তু মিউ, যে যদি আমরা এটাকে একটা তরল নিমজ্জিত করতাম একই পরিমাণ কৌণিক বিস্তার কমে যাওয়ার জন্য, তাহলে এই অনুপাত থেকে কিন্তু আমরা মিউ পেয়ে যাব।
তাহলে মিউটাও কত হবে? মিউ হচ্ছে 600 ডিভাইডেড বাই 420। হ্যাঁ 420 আসছে তোমাদের। হ্যাঁ তাহলে মিউ কত আসতেছে? 600 ডিভাইডেড বাই 420। তাহলে 600 ডিভাইডেড বাই 420, এখানে আমাদের ভ্যালুটা আসতেছে হচ্ছে 1.43। 1.43, ব্যাস। এটা খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। আচ্ছা ওকে, আমরা এর পরেরটায় যাই। এখানে দেখো যে সরু রেখাছিদ্রের দ্বারা অপবর্তন সৃষ্টির জন্য লেন্স থেকে 2 মিটার দূরে পর্দা রাখা হলো। তো রেখাছিদ্রের প্রস্থ 0.2 মিলিমিটার হলে দেখা যায় যে কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পাশে 5 মিলিমিটার দূরত্বে হচ্ছে অবমবিন্দু তৈরি হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা তো খুব সিম্পল একটা জিনিস, যে আমাদের লেন্স থেকে 2 মিটার দূরে হচ্ছে পর্দা। তো এইটা হচ্ছে 2 মিটার ধরতে হবে আমাদেরকে। আর এই যে যেটা হচ্ছে 0.2 মিলিমিটার। এই এ হচ্ছে 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার। তাহলে 5 মিলিমিটার দূরে হচ্ছে অবমবিন্দু গঠিত হয়। তাহলে ওই থিটা তুমি বের করে ফেলতে পারবা। থিটা ইকুয়ালস tan ইনভার্স 5 মিলিমিটার ডিভাইডেড বাই 2 মিটার। তাহলে থিটা বের হয়ে গেল আমার। আর শর্তটা এবার কি বসাবো? এ সাইন থিটা ইকুয়ালস প্রথম অবম, তাহলে ল্যামডা। তোমরা এটা করতে থাকো, আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, জাস্ট একটু। এখনই ফিরে আসবো আবার মিনিট খানেকের মধ্যে, তোমরা উত্তরটা বের করে আম, মাঝখানে আমি কিছু প্রশ্ন আসলে উত্তর দিয়ে দেই এখানে। তাহিদ আমাদের জিজ্ঞেস করছে হইতেছে ভাইয়া যে সাইন এ সমান সমান এ হইলে, ঠিক আছে, তাহলে ইয়া সমান সমান কিভাবে, মানে কিভাবে হইতেছে আহ, তোমার ওইটা হলো, ওইটা নিয়ে হইতেছে একটু কিছু কনফিউশন আছে। তো ভাই আস্তে আস্তে আমি জাস্ট একটু কিছু ওইটা কিছু একটু বলি, তাহলে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাবে। কিছু কোশ্চেন আমি দেখতেছি খুবই ব্রড কোশ্চেন, মানে এই কোশ্চেন গুলো আসলে কিউএন এর কোশ্চেন না, মানে আজকে ক্লাসে পড়ানো হইতেছে না, অথবা তুমি কোন জায়গায় কোন একটা জিনিস পড়ছো ওইটা নিয়ে হইতেছে করছো, ওরা কিন্তু হইতেছে অ্যান্সার হইতেছে সময় থাকলে পাবা। হ্যাঁ, সো এটা যেটা করছে ভাই সেটা হচ্ছে সাইন এ যদি খুব ছোট হয় তাহলে এটাকে জাস্ট সিম্পলি এ লেখা যায়। এটা আমরা পড়ছি কোণের মান ছোট হইলে, তাহলে এটাকে এ লিখছে। আর যখন হইতেছে সাইন 0.7 এ ছিল, ওইটাকে হইতেছে সিম্পলি ভাই হইতেছে তখন 0.7 এ লিখছে। এরপর যেহেতু রেশিও করছে, সো হেন্স এখান থেকে 1/0.7 আসছে। আই হোপ হইতেছে যাদের এটা নিয়ে কোশ্চেন ছিল তারা হইতেছে এই প্রবলেমটা হইতেছে দূর হয়ে গেছে। ওকে, তো এটা তাহিদ কোশ্চেন করছিল, সাবিহা কোশ্চেন করছিল, বুঝছো কিনা আমাকে চ্যাট বক্সে কি করে একটু জানায় দিও। ওকে, এখান থেকে বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দিও। আচ্ছা, ওর নাম আমি বুঝতে পারতেছি না, ও একটা কোশ্চেন মনে হয় বেশ কয়েকবার হইতেছে জিজ্ঞেস করছে, ওর নাম হইতেছে গর্বিত মুদ্র মনে হয়, ঠিক আছে। তো ও বলছে যে ল্যামডা 1 বাই হইতেছে ল্যামডা 2 কেন হইলো, ল্যামডা 2 বাই ল্যামডা ও টানো হইতে পারতো। তো কেন হইতে পারতো তোমার এটা মনে হইলো? মানে উইদাউট রিজন তো এখানে মনে হওয়ার কোনো কারণ নাই। এখানে তো সিম্পলি যেটা করছে আমাদের, এই যে অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেল যেটা আছে এই সাইন থিটা, এই ইট ইজ প্রপোর্শনাল টু হইতেছে আমাদের যে হইতেছে অ্যাঙ্গেলটা আছে, সাইন থিটা যে অ্যাঙ্গেলটা আছে, অথবা ভাই ইউজ করছে এ, আমি থিটা ইউজ করলাম।
থিটা ইজ প্রপোর্শনাল টু হইতেছে ল্যামডা, সো এটা রেশিও তো হইতেছে, তোমার যদি তুমি অ্যাঙ্গেল নাও তাহলে হইতেছে এটা λ1/λ2 হবে। এটা শুধু শুধু ব্যস্তানুপাতিক হবে কেন? বিনা কারণে এটা হইতেছে ব্যস্তানুপাতিক বা উল্টায় যাবে কেন? তো আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ঠিক আছে। আচ্ছা, উদয়ের নাম হইতেছে গর্বিত মুদ্রা। আচ্ছা, আসলেও কি? এটা কি আগের প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ, আগের প্রবলেমটা, হ্যাঁ, তা শেষ হয়ে গেলে আমি তাহলে আবার মানে স্টপ স্ক্রিন দিয়ে শেয়ার দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা তাহলে কন্টিনিউ করি। ওকে, সো এইটার অ্যান্সার কত আসছে? আমরা হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস ল্যামডা ধরলে প্রথম অবমটা যেটা সেটা পাই। প্রথম অবমের জন্য ল্যামডার আগে 1 বসাইছি আমরা। হ্যাঁ, প্রথম অবম যেহেতু, এই জন্য। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা হচ্ছে এ সাইন থিটা, এইটাই। তাহলে ল্যামডা কত আসছে তোমরা চ্যাট বক্সে লিখছো, তাই না? 5 × 10⁻⁻7। তাহলে ন্যানোমিটারে নিলে আমি কত বলতে পারি? 500 ন্যানোমিটার, তাই না? 500 ন্যানোমিটার। আর জুনায়েদ জিজ্ঞেস করছো যে মিলিমিটারকে কনভার্ট করতে হবে কিনা। অবশ্যই, এই জন্যই তো পাশে ইউনিট লিখছি আমরা, 5 মিলি/2। সো অ্যান্সারটা হচ্ছে 500 ন্যানোমিটার আসতেছে। আচ্ছা, উদয় বলছে যে ভাই আমার নাম গর্বিত মুদ্রা না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে ল্যামডা ইকুয়ালস পেয়ে গেলাম 500 ন্যানোমিটার। সজীব জিজ্ঞেস করছো যে উভয় পাশে এনতম চরম বা অবম বের করতে বললে কিভাবে করব। তুমি যে কোনো এক পাশে করবা, ঠিক আছে? যেমন এই উদাহরণটাতে তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে উভয় পাশে ধরো তৃতীয় অবম, এটা কোথায় কোথায় হবে, উভয় পাশে তৃতীয় অবম কোথায় কোথায় হবে, তাহলে তুমি যে কোনো এক পাশে আগে তৃতীয় অবম বের করো। হ্যাঁ, তাহলে তৃতীয় অবমের জন্য শর্ত কি হবে, এটা এই অঙ্কের মধ্যে নাই, বাট আমি বলে দিচ্ছি আর কি। যে এই ভাষা এখানে যদি আমি উপরের দিকে তৃতীয় অবম বের করতে চাইতাম, তাহলে এ সাইন থিটা 3 ইকুয়ালস হইতো 3 ল্যামডা। এখন এইখানে অলরেডি আমরা তো ল্যামডা বের করে ফেলছি, এ জানি, তাই না? তাহলে হচ্ছে তখন থিটা 3 বের হয়ে যাইতো, যে তাহলে উপরের দিকে এত কোণে আমরা হচ্ছে তৃতীয় অবমটা পাবো। এবার তুমি বলবা নিচের দিকেও এক্স্যাক্টলি এত কোণেই আমরা হচ্ছে তৃতীয় অবমটা পাবো। তাহলে যদি জিজ্ঞেস করে উভয় পাশে তৃতীয় অবমের মধ্যে মোট কৌণিক ব্যবধান কত, তাহলে এই থিটা 3 কে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে এইভাবে পাওয়া যাবে। বুঝতে পারছো না এখন? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে পুরো প্রবলেমটা সলভ করব। আর যদি অবম না চেয়ে চরম চাইতো, তাহলে আমরা এন ল্যামডা না লিখে 2n+1 λ/2 লিখতাম, এইটা। ঠিক আছে, এবার চলো আমরা গ্রেটিং এ আসি। গ্রেটিং কিন্তু মানে বেশ মজার জিনিস এবং বাস্তবে এটার প্রচুর প্রয়োগ আছে। আমি এই অঙ্কটা করার পরে একটু বলবো যে অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে 6,000 রেখা আছে। তাহলে এই যে আমরা গ্রেটিং এর জন্য ডি শিখছিলাম, যে ডি ডি হচ্ছে এ আর বি এর যোগফল। এ হচ্ছে যে জায়গা দিয়ে আলোটা যায়, বি হচ্ছে যে জায়গা দিয়ে আলোটা যাইতে পারে না, এইটা। তো এটা হচ্ছে ডি। ডি ইকুয়াল ছিল আমাদের a+b। আর এই 1/d যেটা, সেটাই হচ্ছে কিন্তু এন। এই এন দিয়ে বোঝায় যে প্রতি একক দৈর্ঘ্যে কয়টা রেখা আছে। তো আমরা সবগুলোকে এসআই ইউনিট নিয়ে যাব। তো সেন্টিমিটারে 6,000 রেখা আছে, তার মানে মিটারে কয়টা রেখা আছে? তাহলে মিটারে রেখা আছে হচ্ছে 1 সেন্টিমিটারে যতগুলো আছে তার 100 গুণ, কারণ 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার হয়। তাহলে এসআই ইউনিটে নিলে আমাদের এন এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? এন এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 6,000 × 100, তার মানে 600,000 আর কি, 6 লক্ষ এরকম। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে এসআই ইউনিটে ডিটা বের করে ফেলতে পারি। ডি তাহলে হবে 1/n। তাহলে 1/6 × 10⁻⁵। এখন এর ভিতর দিয়ে হচ্ছে 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললাম। তাহলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করতে হবে আমাকে। সো একদম কেন্দ্রীয় চরম যেটা, তার জন্য হচ্ছে পথ পার্থক্য কত? কেন্দ্রীয় চরমের জন্য কিন্তু পথ পার্থক্য 0।
তারপরে আমি হচ্ছে প্রথম চরম যখন যাব তখন পথ পার্থক্য হবে একটা ল্যামডা। তারপরে যখন দ্বিতীয় চরমে যাব পথ পার্থক্য হবে দুইটা ল্যামডা। তাহলে এই যে পথ পার্থক্য হচ্ছে টুয়াইস ল্যামডা কার জন্য? দ্বিতীয় চরমের জন্য। সো এই টুয়াইস ল্যামডা এটা কার সমান হবে? ডি সাইন থিটা এটা সমান হবে। তাহলে সেই কোণটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ডি এর ভ্যালু জানি, ল্যামডার ভ্যালু জানি, থিটা বের হয়ে যাবে। তাহলে থিটাটা বের করো। থিটা ইকুয়ালস সাইন ইনভার্স, এদিকে হচ্ছে টুয়াইস ল্যামডা ছিল, ডিভাইডেড বাই ডি। ডি এখানে লিখে দিছি, এটাও এসআই ইউনিটে আছে। আর ল্যামডা অ্যাংস্ট্রম, যেটা অ্যাংস্ট্রমকে 10⁻⁻10 বানায় দাও। তারপরে দিয়ে আমাকে চ্যাট বক্সে জানাও যে অ্যান্সারটা কত আসছে। আচ্ছা, তো কত আসছে তোমাদের অ্যান্সার? অ্যান্সারটা আসছে হচ্ছে 45, তাই না? 45। অনেকে 45 লিখছো, অনেকে 45.03 লিখছো। তো সমস্যা নেই, 0.03 এখানে চাইলে বাদ দিতে পারো, বাট লিখলে ভালো। 45.033। সো আমি এটাই লিখলাম, থিটা ইকুয়ালস 45.033। এইবার একটু বলি যে গ্রেটিংটা দিয়ে কি করে। অনেক কিছুই করে, তার মধ্যে একটা বলি। গ্রেটিং এর ভিতর দিয়ে যখন আলো যায়, তখন তুমি যদি একটা মনোক্রোমাটিক আলো ফেলো গ্রেটিং এর ভিতর দিয়ে, মনে করো এই যে এটা গ্রেটিং, এটার ভিতর দিয়ে আমি হচ্ছে লাল আলো ফেলছি, তাহলে লাল আলো ফেললে কি হবে? এই প্রত্যেকটা গ্রেটিং এর ছিদ্র বরাবর লাল কি তৈরি করবে? তার হচ্ছে চরমগুলা তৈরি করবে বা অবমগুলা তৈরি করবে। মানে এই এই ছিদ্রের রেসপেক্টে আর কি, কেন্দ্রীয় যেটা সেখানে তো কেন্দ্রীয় চরম তৈরি হবে, যে কেন্দ্রীয় চরম। আর তার পাশাপাশি কি তৈরি হবে? যে আরো আশেপাশে যে বাকি চরমগুলা তৈরি হয় এরকম। এখন এই জায়গায় যদি আমি একই সাথে একটা নীল আলো তৈরি, নীল আলো ফেলি, তাহলে কি ও তো নিজের নিজের চরম অবম এগুলো তৈরি করবে। তো নীল আলো ফেললে যেটা হবে, কেন্দ্রীয়টা একই জায়গায় হবে, কেন্দ্রীয়টা সেম, কিন্তু এর পরের গুলা তো আর একই জায়গায় হবে না, তাই না? তাহলে নীলের জন্য তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম, অ্যাঙ্গেলটাও কম আসবে, তাহলে পরের চরমটা তৈরি হবে এই জায়গায়, এখানেও পরের চরমটা তৈরি হবে এই জায়গায় আরো কাছে। তাহলে এখানে দুইটা ডিস্টিংটিভ বা আলাদা চরম আমি দেখবো, এখানেও দুইটা ডিস্টিংটিভ বা আলাদা চরম দেখবো। এটার একটা খুব সুন্দর ইউজ আছে। মনে করো সত্যি সত্যি একটা সোডিয়াম ল্যাম্প থেকে তোমার চোখে আলো আসতেছে, সোডিয়াম ল্যাম্পের আলো হচ্ছে হলুদ, তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্যটাতে একটাই তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হলুদের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাই তোমার চোখে আসতেছে। তো তুমি চোখে দেখে এটাকে হলুদ মনে করতেছো, এবং গ্রেটিং এর ভিতর দিয়ে যদি তাকাও শুধুমাত্র হলুদের জন্য কতগুলো চরম অবম পাবা। বাট এইবার ধরো আমি এলইডি জ্বালায়ে লাল আর সবুজ আলো তৈরি করে হলুদ আলো বানাইলাম। লাল আর সবুজ একই সাথে আমাদের চোখে আসলে আমরা চোখে সেটাকে হলুদ দেখি। তো এই লাল সবুজ মিলে আমরা যখন হলুদ দেখি, চোখে তো আর বুঝতে পারবো না যে এটা কি আসলে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি নাকি দুইটা ফ্রিকোয়েন্সি মিলে হলুদ হচ্ছে। বাট আমরা যদি গ্রেটিং এর ভিতর দিয়ে ওই আলোর উৎসটার দিকে তাকাই, তাহলে আলাদা করে একটা লাল একটা সবুজ এরকম স্পাইক দেখতে পাবো, বা আলাদা করে লাল আর সবুজ চরম দেখতে পাবো। তো বাস্তবে এটা দেখতে কেমন দেখায়? ওই বাস্তবে যেটা দেখায়, মাঝখানে ওই হলুদ বাল্বটা জ্বলতে দেখা যায়, আর ওই হলুদ বাল্বের দুই পাশে আলাদা আলাদা করে লাল আর সবুজ বাল্ব জ্বলতে দেখা যায় গ্রেটিং এর ভিতর দিয়ে তাকাইলে। সো এটার ভিতর দিয়ে তাকাইলে তখন ক্লিয়ার হয়ে যায় যে এই আলোর কম্পোজিশনটা আসলে কেমন, এটা কি আসলে একটা মনোক্রোমাটিক আলো নাকি কম্পোজিট আলো, কয়েকটা আলো মিলে এটা তৈরি হয়েছে, এরকম মনে হয়। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে আহ বাস্তবের একটা ইউজ আর কি। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলনা হিসেবে পাওয়া যায়। তোমরা হচ্ছে বিভিন্ন মেলায় টেলায় বা দোকানে টোকানে দেখবা যে এরকম এক ধরনের চশমা থাকে। ওই চশমার এখানে কাঁচটা হচ্ছে এরকম ছাই কালারের বা ঘোলা কালারের একটা কাঁচ থাকে। ওটার ভিতর দিয়ে তাকাইলে সবকিছুই রেইনবো রেইনবো মনে হয়। তো রেইনবো গ্লাস বা হচ্ছে রেইনবো চশমা এরকম বলে বিক্রি করে, ওইটাও আসলে এক ধরনের গ্রেটিং। তো খুব উন্নত মানের না হইলেও বাট মোটামুটি চলনসই গ্রেটিং। যেই গ্রেটিং এ এই এন এর ভ্যালু যত বেশি, সেই গ্রেটিংটা হচ্ছে তত ভালো, বা তত সে লাইটকে একদম ফার্দার স্পেকট্রামে ও ভাগ করতে পারে বা বিশ্লেষণ করতে পারে। ওকে। হ্যাঁ, এই যে প্রীতম বলছে যে এই জন্যই ছোটকালে ও হচ্ছে 15টা সূর্য দেখছে এই চশমা দিয়ে, একদম ট্রু। ওই গ্রেটিং এর ভিতর দিয়ে তাকাইলে চারপাশে এরকম ওই আলোর উৎসটা অনেকবার দেখা যায়, তো সো চারপাশে এরকম মনে হয়।
সো অনেকে এই জিনিসটা দেখছো, এক্সপিরিয়েন্স করছো, এই জন্যই জিনিসটা বললাম আর কি। আর এটার উপরে অনেক কিছু ডিপেন্ডও করে, যে কোন একটা লাইটের সোর্সের ভিতরে কি কি কালার আছে তার উপরে বেস করে ও হচ্ছে কোন একটা রঙিন বস্তুকে তোমার চোখে কেমন দেখাবে এটার উপরে ডিপেন্ড করে। যেমন এই এক্সপিরিয়েন্স হয়তো তোমাদের সবারই আছে, যার যার আছে সে হয়তো চ্যাট বক্সে বলতে পারে যে হ্যাঁ ভাই আমার সাথে হয়েছে এরকম, যে মার্কেট থেকে জামা কিনছো, দোকানে দেখছো এক কালার, বাসায় এসে মনে হচ্ছে হাই হাই কি কিনলাম, এটা তো অন্য কালার হয়ে গেছে এরকম। তার কারণ ওই দোকানের লাইট আর তোমার বাসার যে লাইট, এই লাইটের মধ্যে হচ্ছে কিছু কালারের ডিফারেন্স ছিল, কম্পোজিট কালারে কিছু ডিফারেন্স ছিল। এই যে অনেকেই বলছে যে হ্যাঁ ভাইয়া হয়েছে আমার সাথে। তো এটা আসলে ওই আলোর কম্পোজিশনের উপরে নির্ভর করে। মেইনলি দোকান হচ্ছে খুবই ব্রাইট ওয়ার্ম কালার থাকে, খুবই ব্রাইট ওয়ার্ম কালার। এই যে তাপস বলছে যে এরকম তো হয়েছেই তোমার সাথে, আর তখন অনেকে তোমাকে হচ্ছে বাসায় এসে কালার ব্লাইন্ড বলছে। কালার ব্লাইন্ডনেস টেস্ট করা যায়। ওকে, তাহলে আমরা পরের অংশটাতে আসি। পোলারাইজেশন। পোলারাইজেশন হচ্ছে ওই যে একদম ক্লাসের শুরুতে বলতেছিলাম যে আলো যেই প্লেনে চলে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে প্লেনটা, ওইটাকে আমরা লাইটের প্লেন হিসাবে ধরে নেই। তো এটাকে আমরা প্লেন অফ অসিলেশন বলি। এই যে দেখো এখানে ই যেই তলে আছে ওই তলটাকেই হচ্ছে এখানে হালকা নীল কালার করে দেওয়া হয়েছে, তলটাকেই হালকা নীল কালার করে দেওয়া হয়েছে। তাহলে এই যে এই এই তলটা হচ্ছে আলোর তল। তো এখন সত্যি সত্যি এখন একটা উৎস থেকে যখন আলো আসে, সমস্ত পসিবল তলে এই আলো আসে। মনে করো এই উৎসটা হচ্ছে আমাদের দিকে মুখ করা, সমস্ত পসিবল তলে এই আলো আসে। এখানে তো অল্প কয়টা জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তাই না? তো যে কোনো তলেই আলোটা কিন্তু এখান থেকে নির্গত হইতে পারে। তো এখন পোলারাইজারের কাজটা কি? পোলারাইজারের কাজটা হচ্ছে এই ছবিটার দিকে এখন একটু ভালো করে খেয়াল করো। পোলারাইজারকে তুমি চিন্তা করতে পারো কাইন্ড অফ এক ধরনের জানালার মতো। তাহলে সেই জানালায় যদি শিক গুলা খাড়া খাড়া অবস্থায় থাকে, এই যে এরকম এরকম যদি শিক গুলা খাড়া খাড়া অবস্থায় থাকে, তাহলে এর ভিতর দিয়ে উপরে নিচ বরাবর অসিলেট করতেছে এই তরঙ্গটা ঠিকই পাস করতে পারবে। কিন্তু এই এই যে বাকি যে তরঙ্গগুলা সেগুলা আর এর ভিতর দিয়ে পাস করতে পারবে না, বা বাকি যে প্লেন গুলা সেগুলা পাস করতে পারবে না। তো এটা হচ্ছে পোলারাইজেশনের মূল বক্তব্যটা। এখানে আরো একটা জানালা আছে সামনে, যেটার শিক গুলো হচ্ছে হরাইজন্টালি, তাহলে উপরে নিচে উঠানামা করতেছে এরকম জিনিস তো এই শিকের ভিতর দিয়ে যাইতে পারবে না, কারণ নড়াচড়া করতে পারবে না। এটা যদিও অ্যানালজি, বাট এটা হচ্ছে ম্যাচ করে জিনিসটার সাথে। তো এখানে যে কোসাইন স্কোয়ার্ড রুল, এটা একটু বলতেছি, এটা আমি আলাদা একটা ছবি এঁকে বলে দিব। সো এখানে মূল যে উৎসটা আলোর একদম শুরুতে যে সোর্সটা থাকে আনপোলারাইজড, ওই সোর্সটার ইন্টেন্সিটি যদি আমরা ধরে নেই যে I0, তাহলে প্রথম পোলারাইজার পার হয়ে যাওয়ার পরে সেটা হয়ে যায় হচ্ছে I0/2। আর এরপরে প্রথম পোলারাইজারের সাথে দ্বিতীয় পোলারাইজারের যে অ্যাঙ্গেল থাকে সেটা যদি থিটা হয়, তাহলে এরপরে তীব্রতাটা হয়ে যায় I0/2 কজ স্কোয়ার থিটা। তো কেন এরকম হয় আমি ব্যাখ্যা করে বলতেছি। এখানেও ছবিটা আঁকা আছে, এই ছবিটা দেখেও বুঝতে পারতা, বাট স্টিল আমি হচ্ছে আরেকটা ছবি আলাদা করে এঁকে তারপর এটা বলে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো। আমরা প্রথমে হচ্ছে এরকম নিলাম, যেটা হচ্ছে একটা আলোর উৎস, এখানে সকল তলেই আলো নির্গত হচ্ছে এখান থেকে, এটার তীব্রতাটা হচ্ছে I0। এইখানে আছে হচ্ছে আমার প্রথম পোলারাইজার। তো এই পোলারাইজার এই তলটাকে অ্যালাউ করে, আর কোনোটাকে অ্যালাউ করে না। তাহলে এখান দিয়ে আলোটা বের হওয়ার পরে এই একটা তলে অসিলেট করবে, যেরকম করে অসিলেট করবে। সো প্রথম পোলারাইজার পার হওয়ার পরে আলোর তীব্রতা হচ্ছে I0/2 হয়ে যায়। এখন এই পোলারাইজার যেটা প্রথম পোলারাইজার যেটা, সেই প্রথম পোলারাইজার অ্যাক্সিসটা কোন বরাবর ছিল? ভার্টিক্যাল ছিল। আমরা দ্বিতীয় আরেকটা পোলারাইজার রাখলাম যেটা আগের থেকে একটু ঘুরায় রাখছি। তাহলে এই যে আগের থেকে এটাকে যতটুকু ঘুরায় রাখছি, হ্যাঁ আগে কি ছিল উল্লম্ব ছিল, এখন একটু ঘুরায় রাখছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা এই তলে নির্গত হবে, এখন যে ট্রান্সমিশন প্লেন এই তলে। তাহলে এটার তীব্রতাটাই হয় হচ্ছে I0/2 কজ স্কয়ার থিটা। এরপরে যদি আরো একটা পোলারাইজার থাকতো, যেটা আমাদের এই আগের পোলারাইজারের সাথে ইমিডিয়েট আগের পোলারাইজারের সাথে ধরো ফাই কোণে আছে, তাহলে এইটুকু তো থাকতোই, তার সাথে আমরা ওই কজ স্কয়ার ফাই গুণ করে দিতাম। এই যে আমি বলতে চাচ্ছি এইটা, যে আমরা এখানে আরেকটা পোলারাইজার রাখছি যেটা আরো একটু ঘুরানো, এই যে এরকম।
সো আমাদের আগের অ্যাঙ্গেলটা কোনটা ছিল? আগের অ্যাঙ্গেলটা ছিল থিটা, এই যে ঠিক আগেরটা যেটা, এই যে এইটা, এইটার সাথে আরো ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এটার জন্য তীব্রতা হইতে হচ্ছে আগের যেটুকু ছিল I0/2 কজ স্কয়ার থিটা, এটা তো থাকতোই, তার সাথে কজ স্কয়ার ফাই এখন গুণ হয়ে যেত, হয়ে নতুন তীব্রতা তৈরি হইতো। এইভাবে জিনিসটা কাজ করে। তো তোমরা অনেকে হয়তো চিন্তা করতেছো যে কেন স্পেসিফিক্যালি কজ স্কয়ার থিটা কেন? কারণ এইখানে অ্যামপ্লিটিউডটা মনে করো এ, ধরলাম অ্যামপ্লিটিউড হচ্ছে এ, তাহলে এই অ্যামপ্লিটিউডের স্কয়ার হচ্ছে তীব্রতার প্রপোর্শনাল, তাহলে এই এ স্কয়ারটা হচ্ছে I0/2 এর প্রপোর্শনাল। এইখানে যেটা গেছে সেটা তো হচ্ছে পোলারাইজারটা থিটা কোণে ঘুরে গেছে, থিটা কোণে ঘুরে যাওয়ায় ওই দিক বরাবর এ এর উপাংশ কতটুকু পাওয়া যাবে? ওই দিক বরাবর এ এর উপাংশ পাওয়া যাবে এ কজ স্কয়ার থিটা। তাহলে বুঝতেই পারতেছো যে এ প্রপোর্শনাল টু যদি হচ্ছে I0/2 হয়, তাহলে এখানে এ কে যদি আমরা কজ স্কয়ার থিটা দিয়ে গুণ দেই, তাহলে এখানে তীব্রতাটাও পাবো কজ স্কয়ার থিটা দিয়ে গুণ করে। এই জন্য, ও সরি সরি সরি, আমি এখানে স্কয়ার কেন দিয়েছি, এটা তো হচ্ছে কস থিটা। ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। জাস্ট উপাংশটা তো কস থিটা, এই উপাংশটাকে স্কয়ার করলে হচ্ছে আমরা তীব্রতাটা পাবো। তাহলে এ কস থিটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, তাকে স্কয়ার করলে কজ স্কয়ার থিটা চলে আসে। তো এই জন্য হচ্ছে I0/2 ইন্টু কজ স্কয়ার থিটা। তো মজার ব্যাপার হচ্ছে তুমি এইভাবে যতগুলা এরপরে দিতে থাকবা, তত ওই কজ স্কয়ার করে অ্যাঙ্গেল গুলা গুণ হইতে থাকবে, গুণ হইতে থাকবে, গুণ হইতে থাকবে। এইটা দিয়ে মানে মজার একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তুমি প্রথম পোলারাইজারটা রাখলা ভার্টিক্যালি, তাহলে এইভাবে রাখছো প্রথম পোলারাইজার, এদিকে আলোর উৎস আছে, এখান থেকে আলো বের হচ্ছে, উৎস আলো বের হচ্ছে এরকম। দ্বিতীয় পোলারাইজারটা তুমি রাখলা হচ্ছে 90 ডিগ্রিতে, লম্বভাবে। তাহলে দ্বিতীয় পোলারাইজার যদি 90 ডিগ্রিতে বা লম্বভাবে রাখো, তাহলে এখন এদের মাঝখানে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তাহলে তো বাইরে আমি কি পাবো? কজ স্কয়ার 90 ডিগ্রি পাবো, তো কজ স্কয়ার 90 মানে তো শূন্য। তাহলে তুমি এদিক থেকে যদি তাকাও, তাকাইলে কোনো আলো দেখবা না, তাই না? এখানে আলোটা হচ্ছে ব্লক হয়ে যাবে। সো আলোটা যে ব্লক হয়ে যাবে তুমি দেখবা না, তাহলে কি দেখতেছো? অন্ধকার দেখতেছো। এখন তুমি একটা কাজ করো, এই দুইটা পোলারাইজারের মাঝখানে অন্য আরেকটা পোলারাইজার রাখো, যেটা এদের কারোর সাথেই একই অ্যাঙ্গেলে নাই, তার মানে এটা লম্বভাবেও নাই, আবার ভূমির সমান্তরালেও নাই। তাহলে এখন পর পর দুইটা পোলারাইজারে তো 90 ডিগ্রি আর হচ্ছে না, তাই না? একটার সাথে থিটা হইলে আর একটার সাথে 90 - থিটা হচ্ছে। সো পর পর দুইটার এখন 90 হচ্ছে না, তাহলে এখন কিন্তু আর আলোটা ব্লক হয়ে যাবে না। প্রথমটা থেকে দ্বিতীয়টার ভিতর দিয়ে কিছু পাস করবে, দ্বিতীয়টার থেকে আবার তৃতীয়টার ভিতর দিয়ে কিছুটা পাস করবে, এখন কিন্তু তুমি আবার দেখতে পাবা। তাহলে মাঝখানে কিছু না থাকলে বরং আমরা হচ্ছে দেখতে পাই না, আর মাঝখানে একটা জিনিস থাকলে আমরা দেখতে পাই। সো এই জিনিসটা হচ্ছে পোলারাইজারের সাহায্যে করা যায়। আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখানে দেখানো আছে যে দুইটা সমবর্তন ফালিকে সমান্তরালে এমন ভাবে রাখা হলো যেন দ্বিতীয়টার আলোকক্ষ প্রথমটার আলোকক্ষের সাথে 60 ডিগ্রি কোণ থাকে। তাহলে কোনো অসমবর্তিত আলোকে এই সজ্জার এক প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তের আলোর তীব্রতা অসমবর্তিত আলোর কত গুণ হবে? তাহলে আমরা তো বুঝতেই পারতেছি যে প্রথমটা হচ্ছে I0, তারপরে প্রথম পোলারাইজার যখন পার হবে তখন হচ্ছে I0/2 হবে, এই যে প্রথম পোলারাইজার পার হয়ে গেল। তারপরে দ্বিতীয় পোলারাইজারের সাথে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি বলা আছে, তাহলে হচ্ছে I0/2 কজ স্কয়ার 60 ডিগ্রি, এইটা। তাহলে হচ্ছে একদম প্রথমটার সাথে একদম শেষেরটার তীব্রতার অনুপাত কত? I0 কেটে দাও, তাহলে কজ স্কয়ার 60/2, এটাই হচ্ছে ওদের অনুপাত। তাহলে আমরা হচ্ছে I0/2 কজ স্কয়ার 60 ডিভাইডেড বাই I0, এটাই হচ্ছে আমাদের অনুপাত। তাহলে I0টা কেটে যাবে, তাহলে I0টা কেটে গেলে কজ স্কয়ার 60 ডিভাইডেড বাই 2 থাকতেছে। তো কজ 60 এর ভ্যালু কত? কজ 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটাকে স্কয়ার করলে পাবো 1/4, তাকে আবার হাফ দিয়ে গুণ করলে পাবো 1/8, তার মানে হচ্ছে 1/8 হবে, 8/1 ভাগ। তোমরা অলরেডি কমেন্টে মনে হয় বা চ্যাটে মনে হয় লিখে ফেলছো 1/8 হবে, হ্যাঁ, 8/1 হবে।
ওকে, আমরা হচ্ছে মোটামুটি শেষের দিকে চলে আসছি। এখন আমরা ছোট্ট একটা ব্রেক নিব, 5 মিনিটের না, 3 মিনিটের। সো এই 3 মিনিটের ব্রেকের পরে আমরা আবার ফিরে এসে বাকি পার্টটুকু শেষ করব। সাব্বির জানাইছে ব্রেকের মাঝখানে একটু কথা বলি তোমাদের সাথে। তো সাব্বির জানাইছে ওর নাম নিতে, আমি নাম নিলাম সাব্বিরের, কোনো সমস্যা নাই। আম, অনেকে একটা কোশ্চেন দেখলাম যে লাইট পোলারাইজ হয় যে, এটা ও চোখে দেখে কেমনে বুঝবে? চোখে দেখে লাইট পোলারাইজ হয় এটা বোঝার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, পোলারাইজড হয়েছে কিনা এটা বোঝার জন্য আরেকটা পোলারাইজার লাগে, নাহলে তুমি বুঝতে পারবে না যেটা আসলে পোলারাইজড হয়েছে কিনা। ঠিক আছে, তো যাই হোক, এইটা আশা করি আহ বুঝছো যারা কোশ্চেন করছো। আর মাঝে মাঝে আমি মানুষের কিছু দেখতেছি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এগুলা কোথায় লাগবে, কেন লাগবে। তো তুমি ইঞ্জিনিয়ারিং এ আগে ঢুকো, তারপরে দেখবা যেতেছে এগুলা কোথায় লাগে, কেন লাগে, কি জন্য লাগে। তুমি যখন প্রথম এবিসিডি পড়ছিলা, তখন তো তুমি যখন প্রথম মনে করো এবিসিডি লিখছিলা, তখন তো তুমি তোমার মা বাবাকে জিজ্ঞেস করো নাই এই যে আমি যে ABCD লিখতেছি এটা কোথায় লাগবে। কারণ তখন তোমাকে এটা যদি কেউ বুঝায় হ্যাঁ এটা ভাষার কারণে লাগবে, এটা দিয়ে সবকিছু করা যায়, তুমি তখন এটা বুঝতা না। ঠিক তেমনি ভাবে এখন আমরা তোমাদের যে থিওরি গুলা পড়াইতেছি, এগুলা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোন জায়গায় এটা বোঝার জন্য ওই ফিল্ড গুলাতে কি করতে হবে, যাইতে হবে। তুমি ডেইলি লাইফে তো এটা পাবা না। ডেইলি লাইফে তুমি তো এখন মনে করো লেটস সে দ্যাট তুমি যেন একটা বিজনেসম্যান হও, লেটস সে তুমি লেমনেড বিক্রি করো, মানে যেটা আমার প্ল্যান আছে ফিউচারে, যদি ইন কেস কোনো কিছু ওয়ার্কআউট না করে। তো সো তখন তো আমার হইতেছে আর এই ডিফ্রেকশন কেন লাগবে হইতেছে, অথবা ইন্টারফিয়ারেন্স কেন হয় লাইটের, ওটা তো আমার জন্য আর ম্যাটার করে না, তাই না? লাইট হইতেছে ল্যামোনেটের ভিতরে গিয়ে কিভাবে ওয়েভলেংথ চেঞ্জ হয়ে যায়, ওটা তো আমার কাছে আর দরকার না। তো তুমি যদি ওইভাবে চিন্তা করো যে কখন কোথায় অ্যাপ্লিকেশন লাগবে আমার রিয়েল লাইফে, তাইলে কোনো অ্যাপ্লিকেশন নাই। হ্যাঁ, বাট তুমি যদি হইতেছে ওই ফিল্ডে যাও, ঠিক আছে, তুমি হইতেছে ওই ধরনের হইতেছে ফিল্ডে যাও, তখন হইতেছে তুমি অপটিক্সে গেলা, তুমি ইলেকট্রিক্যালে গেলে হইতেছে অপটিক্সে গেলা, তুমি ওই জায়গায় গেলে তখন তুমি এটা রেগুলার কি পাবা, অ্যাপ্লিকেশন পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা। তো এইটা হইতেছে আহ বুঝতে পারছো আশা করা। হ্যাঁ, তো ওই অ্যাপ্লিকেশন বেসড যেগুলো আছে, অ্যাপ্লিকেশন কি কি ভাই অনেকগুলো বলে দিছে, বাট কথা হইতেছে তুমি অ্যাপ্লিকেশন পুরোপুরি বুঝার জন্য হইতেছে ওই ফিল্ডে যাইতে হবে, ওখানে কাজ করতে হবে, তাহলে হইতেছে। আচ্ছা, আর একটা কমন কোশ্চেন আমি দেখলাম হইতেছে যে তীব্রতা কেন, অসম্পর্কিত আলো তীব্রতা কেন হইতেছে এখানে অর্ধেক হয়ে যায়। তো এইটা যদি কেউ কিউরিয়াস থাকো, তাহলে হ্যালডে বইটার প্রুফ দেওয়া আছে যে কেন হইতেছে তীব্রতা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, সো তুমি কি করবা, তুমি যদি হইতেছে দেখো, তাহলে তুমি ওইটা তুমি দেখে নিতে পারো। যারা হইতেছে প্রমাণগুলো জানতে ইন্টারেস্টেড, তাদের আমি হাইলি সাজেস্ট করবো যে যতগুলো আমাদের আছে এখানে সবগুলোর প্রুফ হইতেছে হ্যালডে বইয়ে আছে। তোমার যদি ইচ্ছা হয়, প্রুফ গুলো তুমি হ্যান্ডেল রেজনিকের বই থেকে পড়ে নিতে পারো। আর এই প্রিলিমিনারি লেভেলে যেসব প্রুফ টুফ আছে, ভ্যালিড রিজনিং তো বটেই, আমি মোটামুটি সবগুলাই চেক করছি। উইকিতেও হচ্ছে খুবই বিস্তারিতভাবে এই প্রুফগুলা করা আছে। তো উইকিতে অনেক মানুষ মিলে ডেভেলপ করছে, সেগুলো মানুষজন ঠিক করতে 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 এখন হচ্ছে খুব ভালো পর্যায়ে চলে আসছে। উইকিতে আরেকটা সুবিধা হচ্ছে যে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া, প্রচুর পাতার পর পাতা। আর ওইখানে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলা, যে কোথায় কোথায় কাজে লাগে, কি হয় না হয়, কোন ফিল্ডে কেমন, কিংবা লেটেস্ট ডাটা কি, সেগুলোও কিন্তু দেওয়া থাকে, কারণ যেহেতু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। যেমন তোমাদের একটা চ্যাপ্টার আছে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের উপরে, ওইখানে হাবল কনস্ট্যান্ট আছে। তো হাবল কনস্ট্যান্ট তোমাদের বইয়ে লেখা হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। তো এই 2020-তে আবার কিছু অবজারভেশন থেকে লেটেস্ট যে ডেটাটা বের করছে, সেখানে আবার 72 না, ওখানে 73.9, মানে 74-এর প্রায় কাছাকাছি। তো এই আপডেটেড ইনফরমেশন গুলাও তোমরা হচ্ছে উইকিতে পাবা আর কি। তো প্রুফ দেখা লাগলে বা হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা লাগলে এখানে দেখতে পারো। তারপরে হচ্ছে এই যে আরো কত ওয়েবসাইট আছে, খান একাডেমি আছে, ইউন একাডেমি আছে, বাইজুস আছে, ওরাও কিন্তু হচ্ছে ফ্রি কন্টেন্ট প্রোভাইড করে, তো ওইখানেও চাইলে দেখতে পারবা। মানে সত্যি কথা বলতে রিসোর্সের আসলে কোনো অভাব নাই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট একটু বসে ঠান্ডা মাথায় প্র্যাকটিস, নিজে হাতে ধরে জিনিসগুলা করা। জিনিসগুলা জানলেও হাতে ধরেই হচ্ছে করতে হয়, তার কারণ
মানে ধরো তোমাকে একটা রেসিপি আমি বলে দিলাম, একেবারে মেপে মেপে বলে দিলাম যে এইভাবে রান্না করলে ভালো কাচ্চি বিরিয়ানি রান্না হয়, বাট রেসিপি শুনলেই তো আর তুমি লিখে ফেলতে পারবা না, বা কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবা না। তোমাকে হচ্ছে রান্না করে করে প্র্যাকটিস করতে হবে। এটাও তাই, এটা যেমন স্কিল, পড়াশোনাটাও স্কিল। আর স্কিল হচ্ছে অ্যাকোয়ার করা যায় থ্রু প্র্যাকটিস, পার্সিভিয়ারেন্স, আর তোমার হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে, এইটুকুই। সো দ্যাটস ইট। আমরা তাহলে এখন হচ্ছে বাকি পার্টটুকু করে ফেলি। এখানে আমাদের আছে হচ্ছে যে পানির নিচে বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া যে গ্যাস বুদবুদ, তার কম্পনের পর্যায়কাল টি, এটা পানির চাপ, ঘনত্ব এবং বিস্ফোরণের মোট শক্তি এটার উপরে নির্ভরশীল। তাহলে পর্যায়কাল, এই পর্যায়কাল মানে কি? পর্যায়কাল হচ্ছে একটা সার্টেন সেকেন্ড, তাই না? পর্যায়কাল হচ্ছে টাইম। তাহলে এটার মাত্রাটাও কি? এটার মাত্রাটাও হচ্ছে টাইম, টি। তাহলে এই পর্যায়কালের মাত্রাটা হচ্ছে টি। এখন এক পাশে আমি হচ্ছে এটা রাখতেছি, আর আরেক পাশে হচ্ছে এটা কিসের কিসের উপরে নির্ভরশীল সেটা একটু দেখি। একদিকে হচ্ছে চাপ। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। বল আমরা কি দিয়ে মাপি? নিউটন। নিউটনের জন্য মাত্রা কি? নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার দিয়ে আমি ভাগ করব, তাহলে এল এর মাত্রা কত হয়ে যাচ্ছে? -1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে চাপ। এখন এই চাপের সাথে ও কিভাবে রিলেটেড? মনে করো চাপের সাথে হচ্ছে ওর পাওয়ারটা হচ্ছে এক্স ধরলাম। এদিকে পাওয়ার কত? এদিকে পাওয়ার হচ্ছে টি এর পাওয়ার তো 1, কিছু না লেখা মানে 1। এরপরে ঘনত্বতে আসি। ঘনত্ব মানে কি? কেজি পার মিটার কিউব। তাহলে কেজি কি কি দিয়ে লিখতে হবে? এম দিয়ে লিখতে হবে। আর পার মিটার কিউব L⁻³ মনে করো এই ঘনত্বের জন্য পাওয়ারটা হচ্ছে ওয়াই। তারপরে একইভাবে বিস্ফোরণের মোট শক্তি, এনার্জি। এনার্জি হচ্ছে জুল। জুলকে কি দিয়ে লেখা যায়? জুলকে লেখা যায় হচ্ছে নিউটন মিটার দিয়ে। তাহলে নিউটন কি ছিল? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জুল হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এরকম। তাহলে এখানে আবার ওর পাওয়ারটা হচ্ছে ধরে নাও জেড। তাহলে এখন আমরা এখানে সবগুলার পাওয়ার লিখতে পারবো কিনা, সবগুলার পাওয়ার গুলা আমরা এখানে এরকম করে লিখতে পারবো কিনা, এইটা বুঝতে পারছো? সো এইবার এদের সাথে কিভাবে রিলেটেড এটা বোঝার জন্য আমি পাওয়ার গুলা দিছি। কারণ হইতে পারে যে এটা ধরো চাপের স্কয়ারের প্রপোর্শনাল, কিংবা পানির ঘনত্বের কিউব রুটের প্রপোর্শনাল, কিংবা বিস্ফোরণের মোট শক্তির পাওয়ার ফোর্থ পাওয়ারের প্রপোর্শনাল, কত আমি তো জানি না, আমি এখন এখান থেকে বের করব। তাহলে এই পাশে আগে একটু দেখি কার কার পাওয়ার কত দাঁড়ায়। এম এর পাওয়ার এখানে কত দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো হচ্ছে এক্স, ওয়াই, জেড, এটা দাঁড়াইলো। এল এর পাওয়ার কত দাঁড়াইলো? -x, এখানে -3y, আর এখানে কত দাঁড়াইছে? এল এখানে 2 আছে, তাহলে +2z, +2z, এরকম দাঁড়াইলো। আর টি এর কত দাঁড়াইলো? টি এরটা প্রথমে আসতেছে হচ্ছে -2x, দ্বিতীয়টায় টি নাই, তৃতীয়টায় কত? -2z, এইটা। এইবার চলো আমরা কম্পেয়ার করি। বাম পাশে আমাদের এম কিংবা এল এগুলার পাওয়ার নাই। তাহলে পাওয়ার নাই মানে কি? পাওয়ার শূন্য। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস হচ্ছে 0। আর এল এর তো পাওয়ার নাই বাম পাশে, তাহলে -x -3y প্লাস 2z ইকুয়ালস 0। টি এর পাওয়ার কত? -2x -2z, তাহলে -2x -2z ইকুয়ালস টি এর পাওয়ার এদিকে কত? 1। এই তিনটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করো, এটা ক্যালকুলেটরে সলভ করা যায়, আমরা এক্স ওয়াই জেড এর পাওয়ারটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই জেড এর মানে ভ্যালুটা, এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত এটা বলো। ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে গিয়ে এটা সলভ করতে পারবা, তো করে আমাকে জানাও যে কত আসছে।
ওকে, অনেকেই করে ফেলছে মনে হয়। এক্স এর ভ্যালু আসছে -5/6, তাই না? ওয়াই এর ভ্যালু কত আসছে? ওয়াই এর ভ্যালু আসছে হাফ। আর জেড এর ভ্যালু কত আসছে? জেড এর ভ্যালু আসছে হচ্ছে 1/3। ওকে, ঠিক আছে। যদি যোগ বিয়োগ করতে ভুল না করে থাকি তাহলে এটাই হওয়ার কথা। বাট প্রসিডিউরটা তো বুঝলা, সো যে কোনো সময় তুমি চেক করতে পারবা যে আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ডাইমেনশনাল অ্যানালাইসিস কিংবা মাত্রা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো যে কোনটার সাথে কার সম্পর্কটা কেমন। আচ্ছা, এটা তো সূচকীয় সম্পর্ক নির্ণয়ের ব্যাপারটা গেল, যে আমরা হচ্ছে এই প্রথমটা কি নিছিলাম, প্রথমটা নিছিলাম হচ্ছে প্রেসার, তারপরেরটা নিছিলাম হচ্ছে ডেনসিটি, আর তারপরেরটা নিচ্ছিলাম হচ্ছে এনার্জি, এইটা। তাহলে আমি সূচকীয় সম্পর্ক হিসাবে লিখতে পারবো যে এইটা প্রপোর্শনাল টু এই যে প্রেসার, তারপর হচ্ছে ডেনসিটি, এনার্জি, এগুলার পাওয়ার গুলা কত। তাহলে এক্স এর ভ্যালু আসছে আমাদের -5/6, ডি এর ভ্যালু আসছে আমাদের, সরি, ওয়াই এর ভ্যালু আসছে আমাদের হাফ, আর জেড এর ভ্যালু আসছে হচ্ছে 1/3। এরকম করে আমি সূচকীয় সম্পর্কটা লিখতে পারবো। রেজন বলছে যে ফার্স্ট রাশির মাত্রা নেওয়া ভুল হয়েছে, আমি খেয়াল করি নাই, চলো দেখি ভুল হয়েছে কিনা। ফার্স্টে কি ছিল? চাপ, প্রেসার। প্রেসার ছিল হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এফ ডিভাইডেড বাই এ। তাহলে এটা কি ছিল? নিউটন, তাই না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এ ছিল হচ্ছে এটা। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? এম L⁻⁻1 T⁻²। ঠিকই তো আছে। ঠিক আছে, যাই হোক, তোমরা আইডিয়া পাইছো, বুঝতে পারছো। এই যে শামিম বলছে যে ভাইয়া ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, পরের পার্টটাতে আসি। হ্যাঁ, বলছে যে পানির চাপ মাপতে 2% যদি ভুল হয় তাহলে পর্যায়কাল নির্ণয়ে শতকরা ভুলের হার নির্ণয় করো। তো আমরা জানি যে কোনো একটা রাশি মাপতে যদি আমার 13% ভুল হয়, তাহলে ওই ওই রাশিটার পাওয়ার যত, ওইটাকে সামনে নিয়ে আসতে হয়। যেমন চাপ কোনটা ছিল? প্রথমটা। তো চাপের জন্য হচ্ছে পাওয়ারটা কত ছিল? -5/6। তো ওই মাইনাস টাইনাস আমি আর এখন দেখবো না, আমি খালি দেখবো যে ওর পাওয়ারটা হচ্ছে, পাওয়ারের যে ভ্যালুটা সেটা হচ্ছে 5/6। তাহলে এখন আমার শতকরা ত্রুটিতে ওই 5/6 ইন্টু ওই 2%, যেটা এটা হচ্ছে আমার টোটাল পর্যায়কাল মাপতে যে শতকরা ভুলের হার, সেটা হবে। সো এই যে এই কোনায় যেটা লিখলাম এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো বাকিগুলোর সাথে সম্পর্কটা আমি জানি না যে বাকিগুলার এরর রেট কত, তাই ওইটা সম্পর্কে আমরা হচ্ছে মন্তব্য করতে পারলাম না আর কি। বাকি যেটুকু থাকলো সেটা সম্পর্কে মন্তব্য করতে পারলাম না, কারণ যেটার এরর রেটটা দেওয়া আছে ওইটার পাওয়ারটা আমি সামনে নিয়ে আসছি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে যে টি এর সাথে কি সম্পর্ক? এই যে টিটাই তো পর্যায়কাল, তাই বাম পাশে যা মাত্রা ডান পাশে আসলে হচ্ছে তাই মাত্রা হইতে হবে, এই জন্য এরকম জিনিসটা। ওকে, রোধের মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে রোধের মাত্রাটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে রোধ, এটা আমরা পাই কিভাবে বলো তো? আমরা হচ্ছে ভোল্টেজকে কারেন্ট দিয়ে ডিভাইড করলেই তো রোধের মাত্রা পাই, তাই না? তাহলে এটার জন্য আমরা যখন মাত্রা বের করতে চাইব, তখন আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টাল, মানে কোয়ান্টিটি কোনগুলা, বুঝতে পারছো? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলা, ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলা, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন অ্যাম্পিয়ার, যেটা অ্যাম্পিয়ার কিন্তু ফান্ডামেন্টাল, অ্যাম্পিয়ার কিন্তু ফান্ডামেন্টাল ইয়েগুলোর মধ্যে পড়ে। সো অ্যাম্পিয়ারের মাত্রা হচ্ছে
আমরা আই দিয়ে সরি এ দিয়ে লিখি আর কি, বা আই দিয়ে লেখা যায় যেভাবে। বইয়ে কিভাবে লেখা আছে আমার খেয়াল নাই, আই দিয়ে লেখা আছে না বিদ্যুৎ প্রবাহের মাত্রা? তোমরা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে মনে করায় দাও। হ্যাঁ, আই দিয়ে লেখা আছে, রাইট। তো আমরা হচ্ছে রোধের মাত্রাটা নির্ণয় করি। এমনিতে রেজিস্ট্যান্স ইকুয়ালস আমরা কি লিখি? রেজিস্ট্যান্স ইকুয়ালস আমরা লিখি হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এরকম করে লিখে থাকি। তো এখান থেকে আমরা চলো মাত্রাটা বের করে ফেলি। আই এর যেহেতু মাত্রাই সরাসরি আছে আই, তাহলে আমরা হচ্ছে ভোল্টেজেরটা দিয়ে চিন্তা করি। এটাকে ভোল্টেজকে কি দিয়ে লেখা যায়? ওয়ার্ক বাই চার্জ, এরকম করে লেখা যায় তাই না, ডাব্লিউ বাই কিউ দিয়ে লেখা যায়। তাহলে আমি যদি এটাকে ডাব্লিউ বাই কিউ দিয়ে লিখি, কিউ কে আবার হচ্ছে আইটি দিয়ে লিখতে হবে। তাহলে ডাব্লিউ ডাব্লিউ এর জায়গায় থাকলো কিউ ইকুয়ালস আইটি, আই টি, আর এখানে আগে থেকে আই ছিল। তাহলে উপরে হচ্ছে কাজ, নিচে হচ্ছে প্রবাহ স্কয়ার, আর হচ্ছে সময়। এইবার তুমি মাত্রাগুলা বসাও। কাজের মাত্রা কোনটা? নিউটন মিটার, মানে কাজের ইউনিট হচ্ছে নিউটন মিটার। নিউটনের জন্য তুমি কি পাবা? নিউটনের জন্য পাবা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে নিউটন, ইন্টু মিটার, তাহলে যে এল স্কয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই এদিকে হচ্ছে কত পাচ্ছ? সময়। তাহলে সময় হচ্ছে একটা নিচে আসতেছে, আর প্রবাহ তাহলে আই স্কয়ার। তাহলে সব মিলাই কি পাওয়া যাচ্ছে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এইটা আসতেছে, এইটা আসতেছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এটা আসতেছে। এটা হচ্ছে রোধের মাত্রা। সো আশা করি বুঝতে পারছো যে মাত্রাগুলা কিভাবে বের করতে হয়। ওকে, সো একদম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো আছে ওগুলা দিয়ে বলতে হয় আর কি, এই জন্য এরকম। আচ্ছা, দুই একটা পোল কোশ্চেন হচ্ছে দেই তোমাদের, এটার উত্তর দিয়ে দাও। পয়েন্টিং ভেক্টরের একক কি হবে? সো এটা আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে পয়েন্টিং ভেক্টর হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। অনেকে মনে রাখছে, অনেকে হয়তো মনে রাখো নাই। আচ্ছা, শব্দ তরঙ্গের বেলায় কোনটা হয় না বলো তো? শব্দ তরঙ্গের বেলায় প্রতিসরণ হয় না, এটা অনেকে লিখতেছো, প্রতিসরণ হয় না পাইলা কই? শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, সমবর্তন হয় না এই জন্য। শব্দ তরঙ্গের প্রতিসরণ তো ডেফিনেটলি সম্ভবই, এবং শব্দের জন্য লেন্সও বানানো যায়। এই যে কুশনের মতো তোমার ইনফ্লেটেবল জিনিসের ভিতরে কার্বন ডাইঅক্সাইড ভরে দিলে ওইটা শব্দের জন্য কিন্তু একটা লেন্স হিসেবে কাজ করে, এবং এটা এগুলো বিভিন্ন জায়গায় ইউজও আছে। এটা বলো, কোন রঙের আলোর জন্য একই চিরে প্রথম অবমের জন্য অপবর্তন কোণ সবচেয়ে বেশি হবে? এটা ঠিক আছে, এটা সবাই ঠিক উত্তর দিচ্ছ।
ঠিক আছে, এটা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এটার জন্য। ওকে, সো আমরা ক্লাসের ফিডব্যাক পোলটা রান করে দিলাম, তোমরা দিয়ে ফেলতে থাকো। বাট একটা জাস্ট ছোট্ট একটা কথা একটু মনে করাই দিই। এটা হচ্ছে মানে কন্টেন্ট না তোমার কাছে যে কোনো ভাবেই পৌঁছাবে। তুমি আইদার উদ্ভাসের কন্টেন্ট ইউজ করলা, বা ইউটিউবে বা ফেসবুকে অ্যাভেলেবল যে কোনো কন্টেন্ট ইউজ করলা, খান একাডেমি ইউজ করো, বাইজুস ইউজ করো, ইউন একাডেমি ইউজ করো, যেটাই করো না কেন, মানে কন্টেন্টের আসলে এখন বর্তমান যুগে অভাব নাই। আর কোভিড এর মধ্যে হচ্ছে অনলাইন কন্টেন্টের পরিমাণ আরো বাড়ছে। তো সো কন্টেন্ট পাওয়া না পাওয়া বা কন্টেন্টের অথেন্টিসিটি আছে কি না আছে এটা তুমি সহজেই চেক করে ফেলতে পারো, ইজিলি কন্টেন্ট পেয়ে যেতে পারো। বাট ওই কন্টেন্ট পেয়ে তো লাভ নাই আনলেস অ্যান্ড আনটিল তুমি নিজে ওইটা হাতে ধরে প্রবলেমগুলো সলভ করতেছো, কোনো লাভ নাই। সো প্রবলেম বেসড অ্যাপ্রোচগুলো খুব ভালো। অনেকে জানতে চাইছো যে ফিজিক্সে হচ্ছে হায়ার অ্যাবিলিটির কনসেপ্ট গ্রো করার জন্য কি দরকার। তো হায়ার অ্যাবিলিটির কনসেপ্ট গ্রো করার আগে তোমার হচ্ছে মানে লোয়ার অ্যাবিলিটি বা মিড লেভেলের অ্যাবিলিটির কনসেপ্টগুলো, এগুলো আগে অ্যাবসলিউটলি মানে বেসিক যেগুলো, এগুলো অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকা দরকার। এগুলো ক্লিয়ার থাকার জন্য তোমার পাঠ্য বই আছে, তারপর হচ্ছে আরো সাপ্লিমেন্টাল ম্যাটেরিয়াল আছে। অঙ্কুর হচ্ছে হ্যালিডে রেজনিকের কথা বলছে, যদিও আমি একদম শুরুতেই সবাইকে হ্যালিডে রেজনিকে ঢুকতে বলবো না। তুমি আগে নর্মালি তোমার বইয়ের যে অঙ্কগুলা বা তোমার যে প্রবলেম সেট গুলা আছে এগুলা সলভ করো, প্রশ্ন ব্যাংক সলভ করো, তারপর হচ্ছে তুমি ওখানে যাইতে পারো। ইভেন শুধুমাত্র প্রবলেম বেসড বইয়ের সেটও আছে, যেমন সম সিরিজের কিছু বই আছে, 3000 সলভ প্রবলেমস ইন ফিজিক্স, তারপর হচ্ছে 1000 সলভ প্রবলেমস ইন ফিজিক্স, এরকম বই আছে। এগুলোতে একেবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে একদম মানে মার্কা মারা মাথা ঘুরানো অঙ্ক পর্যন্ত এগুলাও থাকে। সো ওগুলাও তুমি করো, অসুবিধা নাই। বাট আমি বলতেছি যে রিসোর্সের অভাব নাই, কন্টেন্টের অভাব নাই, বাট তোমাকে একটু হাতে ধরে খাটতে হবে, করতে হবে। এই হাতে ধরে খাটা এবং করা, এর চেয়ে বড় মেধা বা এর চেয়ে বড় প্রতিভা আসলে আর কিছু নাই। সো বাই বর্ন ট্যালেন্ট কেউ কেউ থাকে, সেটা থাকুক, থাকুক না থাকুক তোমার মধ্যে ডাজেন্ট ম্যাটার, আসে যায় না। বাই বর্ন ট্যালেন্ট অনেকেও থাকলে সেটাকে মানে ইউজ না করতে করতে মোর্চা পড়ে যেতে পারে, তেমনি আবার অনেকে না থাকলেও ইউজ করতে করতে বা পরিশ্রম করতে করতে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। সো তোমাদেরকে বলবো এত এত আকাশ পাতাল চিন্তা করে লাভ নাই, অত দূর পর্যন্ত চিন্তা করে বা অত ঘুরায় চিন্তা করে কোনো দরকার নাই, লাভ নাই। তুমি সিম্পল যেটা আছে সেটা আগে দেখো। মানে বেশি বুদ্ধি খাটায় হচ্ছে বা বেশি চিন্তা ভাবনা করে অনেক কিছু করার দরকার নাই। সিম্পল হচ্ছে তোমার সামনে প্রবলেম সেট আছে, তুমি প্রবলেম সেট সলভ করা শুরু করো। সলভ করতে করতে যদি আটকায় আটকায় যাও, আটকা পড়ে যাও, সলিউশনটা দেখে নিতে পারো, কনসাল্ট করতে পারো কারোর সাথে। তোমার ফ্রেন্ডরা যারা এটা পারছে, টিচাররা যারা এটা জানে কিভাবে করতে হয়, তাদের সাথে কনসাল্ট করো, কথাবার্তা বলো। সিমিলার অন্য অঙ্ক দেখো, অন্য বই থেকে দেখো, দেখে তুমি হচ্ছে এই জিনিসগুলা সলভ করার চেষ্টা করো। সো পরিশ্রমটা বেশি বেশি করতে হবে, মানে বেশি দূর পর্যন্ত ঘুরায় চিন্তা করে লাভ নাই। ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য হচ্ছে অন্য স্কোপ আছে, অন্য সুযোগ আছে। তুমি এখন সিম্পলি জাস্ট চোখ বুজে কঠোর পরিশ্রম করো, এটাই আমার দাবি। এর উপরে আসলে এখন কোনো কথা নাই। এইটা হইলে তুমি হচ্ছে যে কোনো ইন্ডিভার তুমি সফলতা অর্জন করতে পারবা। তো আশা করি যে যেটা চাও, সবার যেটা মানে মনের ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী হচ্ছে সবাই ফলাফল পাক, এটা চাই। তারপরেও যদিও জানি যে সবাই পাবে না, তার কারণ হচ্ছে লিমিটেড রিসোর্স। সো মানে একটা ফেয়ার গেমে যে বেশি পরিশ্রম করছে বা বেশি ইফোর্ট দিছে সেই জয়ী হোক, এটাই হচ্ছে প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ সবাইকে। আর আমি জাস্ট একটা কথা অ্যাড করতে চাই যে আমাদের অনেকের মধ্যে হইতেছে আমরা দেখি যে ব্লেম করার একটা টেন্ডেন্সি আছে। ব্লেম করার টেন্ডেন্সি মানে হচ্ছে যে তুমি যদি পরীক্ষায় খারাপ করো, আসলে তোমার বাপ মার কারণে অথবা হচ্ছে উদ্ভাসের কারণে, ওই কারণে পরীক্ষা খারাপ হয় না, কারণ তুমি আসলে পড়াশোনা করো না, এই কারণে তোমার পরীক্ষা খারাপ হয়। ঠিক আছে, যারা হচ্ছে বলতেছো যে এক্সাম কেমনে ভালো করতে হয়, এই সমস্যা ওই সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট আসলে এফোর্টটাই দেয় না। ও কেমনে ভালো করবে, মানে মানে এটা তো আসলে সম্ভব না, এটা তো পসিবল না, তাই না? যেমন একজন হইতেছে আমাদের বলতেছে যে ভাই আপনি তো ম্যালাসের ল পড়াইলেন না। তো ম্যালাসের ল হইতেছে কোজাইন রুল ল। তো ও আসলে জানেই না ম্যালাসের ল কি জিনিস, ও জাস্ট জানে ম্যালাসের ল নামটা জানে। তো ওর এফোর্টের লেভেল হইতেছে কি বলবো মানে খুবই লো। তাই এত কম এফোর্ট দিয়ে আসলে অনেক দূর যাওয়া যায় না, অনেক দূর কি আসলে কোনো দূরই যাওয়া যায় না আমার মতে, এটা আসলে ভাই ডিফার করতে পারে আমার সাথে। তো এফোর্ট দিতে হবে, মানে না না, এফোর্ট। অঙ্কুরের সাথে একমত, একমত। দ্বিমত করার কোনো কারণই নেই। হ্যাঁ মানে তুমি মেলাসের ল কি জিনিস হইতেছে আসলে তুমি ফর্মুলাটা মানে দেখোই নাই বইয়ের ভিতরে, বাট তুমি হইতেছে ব্লেম করতেছো যে ওটা পড়ানো হয়নি ক্লাসের মধ্যে।
তারপর আরেকজনকে আমি বললাম যে ভৌত জগতের পরিমাপের মধ্যে তো ভাই কিছুই দেখালেন না, ভৌত জগৎ পরিমাপের মধ্যে টাইপই আছে 3টা। এটা কিন্তু তুমি অলরেডি জানতা যদি তুমি অ্যাকচুয়ালি বইটা কোনো সময় খুইলা পড়তা। যেহেতু তুমি তো বই কখনো খুইলা তুমি এখন পড়োই নাই, তুমি আসলে জানোই না যে আমরা যে আসলে তোমার সব কভার করছি। সো যেটা বলতে চাইতেছি বটম লাইন হতেছে এটা, তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার দেখবে যে সবকিছু ঠিক আছে। ওই যে একটা কথা আছে না বাংলায় যে নাচতে না জানলে উঠান বাঁকা, ওই রকম আমরা না করি তাইলে কিন্তু সমস্যা, তাইলে কিন্তু বিপদ। তুমি লাইফে কোনো জায়গায় এক্সেল করতে পারবে না, কারণ লুজাররাই কিন্তু সবসময় কমপ্লেইন করে এর সমস্যা ওর সমস্যা, এটার প্রবলেম ওইটার প্রবলেম। যারা উইনার লাইফে তারা সিচুয়েশন নিজের মতন মোল্ড করে নেয়, টেবিলটা তার মতন সেট করে নেয়। তো গো গেটের অ্যাটিটিউড যদি তোমার না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ভর্তি পরীক্ষা না, তোমার লাইফে অন্যান্য জায়গায় তুমি হইতেছে ধরা খায় যাবা। তো এইটা মাথায় রাখবা, এইটা মাথায় রেখে হইতেছে তুমি সামনের দিকে অগ্রসর হবা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু জীবন হয়ে তো যাবে। জীবন তো সবে শুরু। ভর্তি পরীক্ষাটাকে যত বড় ভাবতেছে এরপরে দেখবে আরো কত বড় বড় পাহাড় পর্বত সামনে আসবে। এটাই, এটাই যে আমরা আমরা একটা এখন আমি আর গ্র্যাড স্কুলে অ্যাপ্লাই করতেছি, আর তুমি যে সিচুয়েশনে আছো আমিও সেই একই সিচুয়েশনে আছি, বাট ব্যাপারটা হচ্ছে আমি একনোলেজ করি যে এটা আমার ল্যাকিংস, এটা মানে বুয়েটের ল্যাকিংস না, আমার টিচারের ল্যাকিংস না। আমি যদি কোনো জায়গায় অ্যাডমিশন না পাই ওটা আমার ল্যাকিংস, আমার কিছু করা উচিত ছিল যেটা আমি করি নাই। তো ব্লেম করলে আসলে লাভ নেই লাইফে, তুমি এই অন্যরা ব্লেম অঙ্কুরের করে। অঙ্কুরের লাস্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই একটু মনে গেঁথে নাও। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করবা যে আজকে আমার যা করা উচিত ছিল আমি কি সেটা করছি নাকি করি নাই। যদি করে না থাকি তাহলে আমি এখন ঘুমাবো না, আমি আরো দরকার হলে এক্সট্রা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়বো। আর যদি মনে হয় যে না আমি করছি, তাহলে ফার্দার স্যাটিসফ্যাকশনের জন্য তুমি আরো এক্সট্রা আধা ঘন্টা পড়ো, তারপরে ঘুমাও। ওইটাই, এটাই ভালো থাকো। জিনিসটা হার্শ বাট আমার মনে হইতেছে কতজন এটা আসলে শুনলে আসলে বেটার, কারণ সফট কথাবার্তা বলে তো আসলে লাভ নাই। হ্যাঁ সময় বললাম তুমি অনেক জোস অনেক ভালো কথা বা সেই এই সেই, না, বাট রিয়েলিটি হ্যাঁ রিয়েলিটি তো সফট রিয়েলিটিটা। না, রিয়েলিটি হচ্ছে হার্ড। এখন তুমি সফট কথাবার্তা বলে তো লাভ নাই। তোমাকে আমি যতই মোটিভেশন দিই যে হ্যাঁ তুমিও পারবে বা তুমিও জিতবে বা জিতবে তুমিও, লাভ নাই। কারণ আমাদের দেশে জানোই রিসোর্স কম, সিট কম, লিমিটেড। তো তার মধ্যে যে প্রতিযোগিতায় টিকে থাকবে, যে বেশি পরিশ্রম করবে, সেই জিততে বাধ্য, বাকিরা মানে ঠিকই হচ্ছে চান্স পাবে না। সো এটা মাথায় রেখেই কাজ করো এখানে। মানে হার্ড ফিলিংস এরও কিছু নাই, বাস্তবতাটাই এটা। এমন না যে ইচ্ছা করে আমরা কঠিন কথা বলতেছি, আমরা জাস্ট বাস্তবতা তুলে ধরতেছি তোমাদের সামনে। তো ঠিক আছে, ভালো থেকো। ওকে সবাই ভালো নেক্সট থেকো, ক্লাসে বাই দেখা বাই। হবে। ধন্যবাদ ভাইয়া। পিডিএফটা একটু আপলোড করে দিন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো। ক্লাস শেষে অবশ্যই ডেইলি এক্সাম দিয়ে দিও, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।